নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। চা ভালো হয়েছে বললাম বলে কি দোকান শুধু তুলে আনতে হবে? হ্যাঁ, এসব চা খাইয়ে আমাকে পটানোর চেষ্টা করি কোনো লাভ হবে না, বুঝলেন? আমি 7 দিন থাকবো, তারপরে চলে যাব। চা খাইয়ে পটাবো কেন? এটা তো আমাদের মানে হুজুরদের কমন বৈশিষ্ট্য। যতক্ষণ আমার বউ আছো সাধ্যমতো দুনিয়া এনে তোমার পায়ে লুটাবো, যখন পর হয়ে যাবে ফিরেও তাকাবো না। আশিক বেশ কিছুক্ষণ ধরে এখানে বসে আছে, এখনো পর্যন্ত কারো দেখা পায়নি। সময় কাটানোর জন্য একটা পত্রিকা টেনে নিল। ফ্রন্ট পেজের নিউজগুলোর হেডলাইনে চোখ বুলিয়ে পাতা উল্টাতে যাবে, তখনই এক ভদ্রমহিলা প্রবেশ করলেন। আশিক পত্রিকা সরিয়ে রেখে সালাম দিল। ভদ্রমহিলা গম্ভীর মুখে সালাম নিলেন। আশিক বুঝতে পারল এটাই তাহলে ওর শাশুড়ি। বিয়ের দিন এক ঝলক দেখেছিল, তেমন ভালো করে মনে নেই। মনে না থাকারই তো কথা, যেখানে ওর বিয়েটাই ছিল একটা অদ্ভুত ঘটনা। আশিক তার বাবার অতি আগ্রহে আগপিছ ভাবার কিংবা নিজের মতামত প্রকাশ করার কোনো সুযোগই সেদিন পায়নি। বাবা এসে বলেছিলেন, মেয়েটা ঢাকায় পড়তে চলে যাচ্ছে, খালা বাড়িতে থেকে পড়বে। দিনকাল ভালো না, বুঝলি? এদিকে আমার শরীরটা এই ভালো এই মন্দ। নিয়াজের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি, নিশার যাবার আগেই তোদের আকরটা করিয়ে দেব। তুই কি বলিস? আশিক কিছু বলার আগেই দেখলো বাবা মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে। ওকে প্রশ্ন করাটা ছিল অনর্থক, কারণ উত্তর দেবার কোনো সুযোগই সেখানে নেই। মনে হলো কথাটা আশিককে জানানোর জন্যই বাবা বলেছে, মতামত জানতে চেয়ে বলেননি। আশিক কখনো বাবা মায়ের সাথে তর্ক করেনি, করাটাকে অন্যায় জেনে বড় হয়েছে, তাই সেভাবেই চলতে অভ্যস্ত সে। সেদিন রাতে আশিকের বাবা আর নিয়াজ আঙ্কেলের যৌথ ষড়যন্ত্রে আশিক আর নিশাত পরপর বাধা পড়েছিল বিবাহ নামক এক লিখিত চুক্তিতে। বিয়ের পর নিশাত নামের মেয়েটি যে তার বউ হয়ে গিয়েছে, এটা বুঝতে যতক্ষণ সময় লেগেছিল তার চেয়েও কম সময়ের মধ্যে নিশাত ঢাকা চলে এসেছিল। দুজনের মধ্যে তেমন কোনো কথাই হয়নি। নিশাত তো পুরোটা সময় মুখ নিচু করে বসেছিল আর চোখ মুছছিল। আশিক কেসে 2-1টা কথা বলে ওকে হালকা করার চেষ্টা করেছিল, কিন্তু সুবিধে করতে পারেনি। মিনিট 15 বাদে নিশাতের মামি এসে টান মেরে ওকে নিয়ে গিয়েছিল। সেই প্রথম আর সেই শেষ দেখা। ওদের বিয়ের কিছুদিন পরপরই ঘটল এক ট্র্যাজেডি। নিশাতের বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। নিশাতের বাসা থেকে সরাসরি জানানো না হলেও ভাইয়ার থ্রুতে খবরটা জেনে সেই রাতেই বাবাকে নিয়ে আশিক ঢাকা ছুটেছিল, কিন্তু তাতে লাভ হয়নি। এসে নিয়াজ আঙ্কেলকে শেষ বিদায় জানাতে কবরস্থান পর্যন্ত যেতে হয়েছে। কবরস্থান থেকে ফিরে এসে আশিকের বাবা, নিশাতের মা এবং মামা খালাদের সাথে বিয়ে নিয়ে কিছু কথা তোলার চেষ্টা করলো। তাদের দিক থেকে সায়না পেয়ে নীরবে সিলেট ফিরে এসেছিলেন ছেলেকে নিয়ে। সেদিন থেকে বাবা নিজেই অনেকটা মুষড়ে পড়েছেন। গত 2 মাস তিনি একা নিজের মনে যুদ্ধ করে ক্লান্ত হয়ে অবশেষে আজ ওকে ডেকে অনুরোধ করলেন, নিশাদকে সাথে করে নিয়ে আয়, তোদের দুজনকে একসাথে একটু দেখি। নিয়াজের প্রবল ইচ্ছেতে এই বিয়েটা হয়েছিল, এখনও বেঁচে নেই। তোদের সংসার আমি থাকতে না থাকতেই না বসালে আর বসবে কিনা আল্লাহ জানে। তুই ঢাকা যা, আপাকে আমার সালাম জানিয়ে শারীরিক অবস্থার কথা বলে নিশাদকে নিয়ে আয়। মৃত্যু পথযাত্রী বাবার অনুরোধ রাখতেই আশিকের আজ ঢাকায় আসা। নিশাদদের বাসায় এসে প্রায় 1 ঘন্টা ধরে ড্রয়িং রুমে বসে আছে, অথচ কারো দেখা নেই। পত্রিকা হাতে নিতে এই মাত্র নিশাতের মা এসে ঢুকলেন। আশিক সালাম দিয়ে পত্রিকা সরিয়ে রাখলো। নিশাতের মা শুকনো মুখে কুশলাতে জানতে চাইলেন। আশিক সব জানিয়ে বাবার ইচ্ছের কথাটাও জানালো। নিশাতের মা যেন ফাফড়ে পড়ে গেলেন। আমতা আমতা করে যা বললেন তার সারমর্ম উদ্ধার করতে আশিকের বেশি বুদ্ধি খরচ হতে হলো না। আশিকের শাশুড়ির বক্তব্য সংক্ষেপে যা বোঝা গেল তা হলো, নিশাতের পরিবার বিয়ের সম্পর্কটা আর রাখতে চাচ্ছে না। নিশাতের বাবার জেদের কারণেই বিয়েটা হয়েছিল, কিন্তু এতে নিশাতের মত নেই। নিশাতের মামা খালারাও নিশাতের পক্ষে একমত। নিশাত আরো পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। মোট কথা তার ডিভোর্স চান। চুপচাপ নিশাতের মায়ের কথাগুলো শুনলো আশিক। সব শুনে মৃদু কেশে বিনীতভাবে বলল, আমার বাবা ভীষণ অসুস্থ, তার ইচ্ছেতেই এখানে এসেছি। বাবা নিশাদকে তার পরিবারের একজন হিসেবে দেখে যেতে চান, সেই কারণেই আমি নিশাদকে নিতে এসেছি। নিশাতের মা বললেন, কিন্তু নিশাত তো যেতে পারবে না, ওর ক্লাস আছে।
তাছাড়া ওর মামাদের সাথে আলাপ না করে মেয়েকে আমি একা তোমার সাথে ছাড়তে পারবো না। আশিক মাথা নাড়ালো। আপনি স্বচ্ছন্দে তাদের সাথে আলাপ করুন, তবে যদি অনুমতি দেন তো নিশাতের সাথে 2 মিনিট কথা বলতে পারি। নিশাতের মা উঠে ভেতরে গিয়ে নিশাতকে পাঠালেন। আশিক ফোনে কথা বলছিল। কথা শেষ হবার আগে ওর সামনে ছিপছিপে এক হারা গরনের এক চতুর্বিংশা তনয় এসে দাঁড়ালো। আশিক মোবাইল রেখে পূর্ণ দৃষ্টিতে তাকালো। এটাই তাহলে নিশাত? গত কয়েক মাসে অনেক পরিবর্তন হয়েছে চেহারার, নাকি আশিকের দেখার ভুল? তবে মেয়েটি সেই রাতের মতো ফিচফিচ করে কাঁদছে না। আজ তাকে যথেষ্ট সপ্রতিভ মনে হলো, কারণ সে আশিকের ফোনালাপ শেষ হতেই স্পষ্ট স্বরে বলল, বলুন কি বলবেন। আশিক শান্ত স্বরে বলল, দেখুন, আমি বেশ বুঝতে পারছি আপনার সাথে আমার বিয়েটা আপনার জন্য একটা দুর্ঘটনার মতো হয়ে গেছে। আপনার বাবা বেঁচে থাকলে হয়তো পুরো ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু তিনি বেঁচে নেই। এদিকে আমার বাবাও মৃত্যু পথযাত্রী। তিনি আপনাকে তার ঘরের বউ হিসেবে দেখতে চান বলে আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাবার জন্য। আপনার কি ইচ্ছা? আশিকের সরল স্বীকারোক্তির সামনে নিশাত কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, আপনি তো নিজেই বুঝতে পারছেন যে বিয়েটা আমার জন্য দুর্ঘটনা, তাহলে আমাকে আবার বউ বানিয়ে বাবাকে দেখানোর এত খায়েশ কেন? আশিকের চোয়াল শক্ত হয়ে গেল। সে শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, কথা বলতে পারাটাই যদি একটি বাহাদুরির কাজ হতো, তাহলে পাগলেরা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় বাহাদুর। আপনার এই প্রশ্নের একটা জুৎসই উত্তর আমার কাছে আছে, কিন্তু সেটা দিতে আমার রুচিতে বাজছে। কথা বলতে সমস্যা নেই, তবে প্রকাশভঙ্গিটা মার্জিত হলে কারো কিছু বলার থাকে না। আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনার বাবার ইচ্ছেতেই বিয়েটা হয়েছিল এবং তা আপনার পূর্ণ সম্মতিতে। তাহলে আজ আপনার বাবার ঘটানো দুর্ঘটনার খেসারত দিতে আমার বাবা সাফার করবে কেন? আশিকের কণ্ঠে দৃঢ়তা। নিশাত তাৎক্ষণিকভাবে কোনো উত্তর খুঁজে পেল না বলার জন্য। একটু পরে বলে গোয়ারের মতো উঠল, আমি আপনার সাথে যেতে পারবো না, এই বিয়ে আমি মানি না। আশিক মাথা নাড়ালো। আপনার পক্ষে এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি যেটা বলতে এসেছি সেটা দয়া করে শুনুন। আপনি যেমন আপনার বাবার জীবদ্দশায় কথাটা বলতে পারেননি, আজ বাবার অনুপস্থিতিতে সদর্পে বলছেন, তেমনি আমিও আমার বাবার মনে কষ্ট দিতে পারবো না। একটা অনুরোধ করতে চাই, যদি পারেন তো রাখবেন। সেটা হলো দিন 7 জন্য আমার সাথে চলুন। আমার বাবা আপনাকে তার পরিবারের একজন হিসেবে দেখুন। তারপর আপনার কলেজের কথা বলে আপনাকে আমি ঢাকায় দিয়ে যাব। কিন্তু ডিভোর্স তাহলে কিভাবে হবে? আপনার বাবার প্রত্যাশা তো আরো বেড়ে যাবে। আশিক কিছুটা চিন্তায় পড়ে গেল। আপন মনে বলে উঠল, বাবা মুমূর্ষু প্রায়, কদিন বাঁচবেন জানি না। তাকে এই মুহূর্তে আমাদের ডিভোর্সের খবরটা দিলে কি রিয়্যাক্ট করবে তাও বুঝতে পারছি না। কি যে করি। আশিক বিড়বিড় করে দুহাতে মুখ ঢাকলো। এমন সময় নিশাতের মামা এসে ঢুকলো। আশিক সালাম দিয়ে উঠে দাঁড়িয়ে তার সাথে মুসাফা করলো। নিশাতের মামাও একই কথা বললেন। নিশাতকে ওই সংসারে আমরা আর দিতে চাচ্ছি না। নিশাতের বাবার চাপে ওর বিয়েতে রাজি হয়েছি, কিন্তু ঠিকই নিশাতের জন্ম এক মোল্লা মুন্সির ঘরণী হয়ে কাটানোর জন্য হয়নি। ও আরও পড়বে, নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে। আশিক বুঝলো তার টাকনোর উপর প্যান্ট আর দাড়িকে ইঙ্গিত করে তাকে মোল্লা মুন্সি বলা হচ্ছে। আশিক উঠে দাঁড়িয়ে নিশাতের দিকে তাকালো। আমি আপনার সর্বপ্রকারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আপনার একটা সাপোর্ট আমার দরকার। আগামী 7 দিন পর আপনি আপনার দিক থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই মুহূর্তে আমার মুমূর্ষ বাবার জন্য কি আপনার কিছু করণীয় আছে? ধর্মত, আইনত আপনি এখন আমার স্ত্রী, কিন্তু আপনার বিনা সম্মতিতে আপনার উপর স্বামিত্বের অধিকার ফলাবো এমন পাষণ্ড আমি নই। আমার প্রস্তাবটা একবার ভেবে দেখার অনুরোধ করছি। নিশাতের মামা একবার নিশাতের দিকে আরেকবার আশিকের দিকে তাকালেন। কিসের প্রস্তাব? নিশাত মৃদু স্বরে বলল, উনি আমাকে ওনাদের বাসায় সপ্তাহখানেকের জন্য নিতে চান। ওনার বাবার মুমূর্ষু অবস্থা। তাতে আমাদের কি? তাছাড়া তুমি যে মিথ্যা বলে মেয়েকে নিয়ে যেতে আসনি, তাই বা কে জানে। আশিক একটু শব্দ করেই হাসলো। নিশাতকে নিতে চাইলে কোনো বাধাই বাধা না।
সে আইনত আমার স্ত্রী। আপনাকে থানা পুলিশ করে নিশাদকে আমার কাছ থেকে নিতে হবে। অযথা বাবার অসুস্থতার দোহাই দিতে হবে কেন? আপনি সাথে চলুন, না হয় আমি নিশাতের সম্মতিতেই ওকে নিয়ে যেতে চাই। মামা কিছু বলার আগে নিশাত বলে উঠল। যদি না যেতে চাই তাহলে কি করবেন? আশিক ওর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, সোজা এখান থেকে স্টেশনে চলে যাব, টিকিট কেটে সিলেট রওনা দেব, আর নিজেকে সৌভাগ্যবান ভেবে আল্লাহর শুকর করব, কারণ তিনি যা করেন ভালোর জন্যই করেন। যে মেয়ে তার পিতার ভয়ে মুখ বন্ধ রেখে তার প্রতিশোধ মুমূর্ষু শ্বশুরের উপর দিয়ে তুলতে চায়, তেমন স্বার্থপর বউয়ের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন বলে ভেবে নেব। পুরো ঘরটা নীরব হয়ে গেল। মামা কিছু বলার আগে নিশাত বলে উঠল। আপনি বসুন, আমি আসছি। নিশাতের মামা চমকে গেলেন। তুই ওর সাথে যাবি? হ্যাঁ মামা, 7 দিন পর উনি আমাকে এখানে দিয়ে যাবেন, যদি উনি ওনার কথা ঠিক রাখেন তো। অবশ্যই ঠিক রাখবো ইনশাল্লাহ। আপনাকে ঢাকা পৌঁছে দেবার দায়িত্ব আমার। আপনি সাথে গেলে আমার বাবা খুশি হবে। ভাববেন না আপনাকে বেশি দিন মোল্লা মুন্সির বউ হয়ে থাকতে হবে না, মাত্র 7 দিন। নিশাত ভেতরে চলে গেল। তার পেছন পেছন ওর মা আর মামাও গেল। 10 মিনিট পর একটা ট্রেতে কিছু হালকা নাস্তা এলো ভেতর থেকে। আশিক কেবল পানিটা খেলো। ফোনে কাকে বলে যেন 2 সেকেন্ড ক্লাস টিকিট কনফার্ম করলো। এর 1 ঘন্টা পরে সে নিশাতকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। নিশাতের পরনে একটা দামি সুতির শাড়ি। আশিক তাকিয়ে বলল। বোরকা নেই? নিশাত মুখ গম্ভীর করে বলল। আমি বোরকা পরি না। আশিক ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল। কাঁধের আঁচল তুলে ভালো করে জড়িয়ে নিন, গা তো অর্ধেকই দেখা যাচ্ছে। নিশাতের মুখ লাল হয়ে গেল। আপনি কাছে বসেছেন বলে এরকম মনে হচ্ছে, আমি যথেষ্ট শালীনভাবেই পড়েছি। এটা শালীন? ব্লাউজের হাতে এত টাইট আর ছোট কেন? এই তো মাতব্বরি শুরু হয়ে গেছে, এই জন্য মোল্লাদের আমি 2 চোখে দেখতে পারি না। দেখতে না পারলেও আগামী 7 দিন এই মোল্লার সাথেই স্বেচ্ছা নির্বাসনে যাচ্ছেন। যে কদিন আমার সাথে থাকবেন আমার কথা মতো চলতে হবে, ডিভোর্স না দেওয়া পর্যন্ত, মনে থাকবে? বলেই নিশাত মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখলো। আশিক হাসি চেপে রিক্সাওয়ালাকে বলল। ভাই, ঝাঁকির রাস্তা একটু দেখে চালাও, সওয়ারি খুবই নাজুক মানুষ। নিশাত চোখ গরম করে তাকালো আশিকের দিকে। আশিক সেটা পাত্তা না দিয়ে বলল। গলায় লকেটে আমার নাম ঝুলিয়ে রেখেছেন কি মনে করে? নিশাত ঝুঁকে নিজের গলার দিকে তাকিয়ে দ্রুত আঁচল টেনে শালের মতো পেঁচিয়ে বলল। অতে আফরিন হয়। অতে সরেওতে আশিকও তো হয়, কি করে বুঝবো? আলগা খাতিরের চেষ্টা করবেন না, আপনার সাথে আসাটাই মস্ত বোকামি হয়েছে। রিক্সা ফেরাবো? নিশাত চুপ মেরে গেল। রিক্সার ঝাঁকিতে দুজনে কেঁপে উঠছে। আশিক ওর বাঁ হাতটা নিশাতের পেছন দিয়ে ওকে বেষ্টন করে রেখেছে। দেখতে দেখতে ওরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছালো। নিশাতকে দাঁড় করিয়ে আশিক টিকিট চেকারকে খুঁজতে গেল। এরই মধ্যে একজন লোক নিশাতের চারপাশে ঘুরঘুর করতে লাগলো আর শীষ বাজাতে লাগলো। নিশাত বারবার তাকাচ্ছে আশিকের চলে যাওয়া পথের দিকে। নিশাত বিরক্তির চোখে লোকটাকে দেখলো। গা রি রি করে উঠলো। কি বিদঘুটে চাহানি! ব্যাগটা ওর সাথে থাকলে না হয় বুঝতো ব্যাগ চুরির মতো। নিশাতের হাতে তো ব্যাগও নেই, আশিকের কাছে সেটা। হঠাৎ প্রবল ধমক শুনে চমকে পেছনে তাকিয়ে দেখলো আশিক এক হাতে লোকটার কলার ধরে দেয়ালের সাথে লাগিয়ে প্রায় শূন্যে তুলে ফেলেছে লোকটাকে। ওর বাঁ হাতে নিশাতের ব্যাগ। কি মেয়ে দেখলেই শীষ বাজাতে ইচ্ছে করে? ওদিকে তাকিয়ে কি দেখছিলি? নিশাত দ্রুত গিয়ে আশিকের কনুই ধরে টানলো। এই কি হচ্ছে, আসুন তো। আশিক লোকটাকে ছেড়ে দিলে লোকটা পরিমরি করে দৌড় দিল। আশিকের মুখটা লালচে দেখাচ্ছে। নিশাত ওর কনুই ধরে হাঁটছিল। কি ভেবে ছেড়ে দিতে গিয়েও আবার জড়িয়ে ধরলো। চারপাশে ভিড়, ছেড়ে দিলে যদি হারিয়ে যায়। ট্রেনের বগির ভেতরে বিভিন্ন ধরনের মানুষ সহাবস্থান। এর মধ্যে সিগারেটের কড়া গন্ধে নিশাতের মাথা ধরে যাচ্ছে। বারবার আঁচল দিয়ে নাকটা চেপে ধরছে। নিশাত এরই মধ্যে মাথায় ঘুমটা দিয়ে ফেলেছে। ওকে বেশ বউ বউ লাগছিল। আশিক মৃদুস্বরে বলল। তুমি জানালার সামনে এসে বসো। নিশাত উঠে জানালার ধারে যেয়ে বসতেই মনটা ভালো হয়ে গেল। সিগারেটের গন্ধটাও এখন নাকে লাগছে না। সারি সারি গাছপালাগুলো সবেগে পেছনের দিকে সব ছুটে যাচ্ছে। মনে হয় হাত বাড়িয়ে ছুঁয়ে দিই। হঠাৎ চাপা ধমক শুনল। হাত ভেতরে নাও। নিশাত দ্রুত হাত ভেতরে নিয়ে আশিকের দিকে তাকালো। তুমি করে বলা শুরু করেছেন দেখি, মতলব কি আপনার? হ্যাঁ, আমাকে আপনার কথার পথে ফেলে আটকে রাখবেন? জি না।
ওটি হচ্ছে না। 7 দিন পর আমি সোজা ঢাকা চলে আসব, বুঝেছেন? তোমাকে তুমি বলার অধিকার আছে আমার। তাছাড়া 7 দিন বাদে তো কোনো সম্বোধনেই ডাকতে পারবো না, তাই এখন বললে অসুবিধা কি? নিশাত আবার বাইরে তাকালো। গ্রামকে গ্রাম পেছনে ফেলে ওরা ছুটে চলেছে সামনের দিকে। নিশাত ভাবছে, স্বামী শব্দটার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। কেবল এই সম্পর্কটার উপর ভিত্তি করেই সে স্বল্প চেনা একটি লোকের সাথে বেরিয়ে পড়েছে। তার কনুই ধরে টানার সময় নিশাতের মধ্যে সামান্যতম দ্বিধা কাজ করেনি। এই যে লোকটির পাশ ঘেঁষে বসে আছে, তা ওই স্বামী নামের জোরেই। নইলে ওর এত কাছে তো শাওনও আসতে পারেনি কখনো। শাওন নিশাতের ক্লোজ ফ্রেন্ড। যদিও তাদের বন্ধুত্বের দাবিতে শাওন কখনো তেমন কিছু দাবি করেনি, তবে শাওন নিশাতকে পছন্দ করে। নিশাত ওকে মোটামুটি পছন্দই করে, না করার কোনো কারণ নেই। শিক্ষিত, গুণী ছেলে, ভালো চাকরি করে। সর্বোপরি নিশাতের বিয়ের খবর শুনে ব্যর্থহীন কণ্ঠে বলেছে, এসব পুতুল খেলায় আমি বিশ্বাস করি না। বিয়েতে পাত্রপাত্রী উভয়ের সম্মতি লাগবে। একজন শিক্ষিতা মেয়ের অমতে বিয়ে হয় কি করে? নিশাতকে আরো বলেছে, তুমি যে অবস্থায় আমার কাছে আসো না কেন, আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত। নিশাত ওকে কোনো আশার বাণী শোনায়নি, কারণ সে নিজেই তখন বাবার অমতে যেতে পারেনি। এখনো ডিভোর্সের সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারেনি। মনে এক অজানা ভয় কাজ করে। মনে হয় বাবার সিদ্ধান্তের অমর্যাদা করছে। বাবা যে কি মনে করে এরকম সেকেলে একটা ছেলের গলায় ওকে ঝুলিয়ে দিয়ে গেল কে জানে। ভাবতে ভাবতে আনমনে ঘাড় ফেরালো নিশাত। লোকটা গভীর মনোযোগে বই পড়ছে, চোখে রিডিং গ্লাস। এমন সময় পাতা উল্টাতে গিয়ে বইয়ে চোখ রেখে বলে উঠল, কি দেখছো? নিশাত ভ্যাবাচেকা খেয়ে মুখ ফিরিয়ে নিল। কয়টা চোখ এই ছেলের! বই পড়ার ফাঁকে এত কিছু দেখে কিভাবে? নিশাত পেছনে হেলান দিয়ে ঝিমোতে লাগলো। ট্রেনের দুলুনি আর রিকিচিকি তালে তালে কামরার বেশিরভাগ যাত্রী ঘুমে ঢুলছে। আশিকের চোখে ঘুম নেই, আর সে নড়তেও পারছে না। একভাবে বসে থাকতে গিয়ে কাঁধ অবশ হয়ে আসছে, তবুও অনড় বসে আছে। স্টেশনে ট্রেন থামা মাত্র নিশাতের ঘুম ভেঙে গেল। স্বভাবজাতভাবে ঘুম ভেঙে বালিশে নাক ঘষা নিশাতের পুরনো অভ্যাস। হঠাৎ সেটা করতে গিয়ে মনে হলো সে কোথায় মাথা রেখে শুয়েছে, আবার মুখ ঘুষছে। মুখ তুলতে তাকিয়ে লজ্জায় কুকড়ে গেল নিশাত। আশিকের কাঁধে মাথা রেখে দিব্যি আরামে ঘুমিয়েছিল। বা হাতটা এখনো আশিকের পেট জড়িয়ে ধরে আছে। ঝট করে হাত টেনে নিয়ে সোজা হয়ে বসলো। সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমার কাঁধটাও ঘুমিয়েছে। বলেই আশিক ডান হাত দিয়ে নিজের বাম কাঁধ ডলতে লাগলো। নিশাত সংকোচে জানালা দিয়ে বাইরে তাকালো। আশিক হঠাৎ ওর মুখের উপর দিয়ে হাত বাড়িয়ে জানালার সার্সিটা টেনে দিল। ট্রেন ছাড়লে খুলে দেব। আশেপাশে অনেক আজে বাজে লোক ঘুরঘুর করছে। এখন কি খাবে বলো, ঠান্ডা না গরম? চা পাওয়া যাবে? আশিক উঠে গেল, ট্রেন থেকে লাফ দিয়ে নামলো। চায়ের স্টলের সামনে গিয়েও বারবার নিশাতের জানালা পাহারা দিতে লাগলো। 2 কাপ চা এনে জানালা টোকা দিতে নিশাত সার্সি খুলে হাত বাড়িয়ে চা নিল। আশিক ওকে চা দিয়ে নিজে নিচেই জানালার সামনে দাঁড়িয়ে চা খেতে লাগলো। নিশাত চা শেষ করে কাপ ফেরত দিতে গিয়ে বলল, চাটা অসাধারণ হয়েছে। আশিক ওর দিকে তাকালো, তারপর চায়ের কাপ ফেরত দিতে চলে গেল। নিশাত নিজের মনে পত্রিকা খুলে বসতেই ওর সামনে আরেক কাপ চা এসে হাজির। এমা, আবার? আশিক ছোট্ট একটা ফ্লাক্স দেখিয়ে বলল, এটা সহ কিনে ফেললাম। এবার তুমি যখন ইচ্ছা খেতে পারবে। নাও, এটা খাও। নিশাত কিছুটা অবাক হয়েই বলল, চা ভালো হয়েছে বললাম বলেই কি দোকান শুধু তুলে আনতে হবে? হ্যাঁ, এসব চা খাইয়ে আমাকে পটানোর চেষ্টা করে লাভ হবে না। আমি 7 দিন থাকবো, তারপরে চলে যাব। চা খাইয়ে পটাবো কেন? এটা তো আমাদের মানে হুজুরদের কমন বৈশিষ্ট্য। যতক্ষণ আমার বউ আছো সাধ্যমতো দুনিয়া এনে তোমার পায়ে লুটাবো, যখন পর হয়ে যাবে ফিরেও তাকাবো না। আমরা মোল্লারা বউকে টাকা পয়সা, হিরে, সোনা, জহরত থেকেও বেশি পাহারা দিই, কারণ আমাদের কাছে ওগুলোর চেয়েও বউটা বেশি দামি, যেটাকে দুমূর্খেরাও বউকে বন্দি করে রাখা নাম দিয়েছে। ওরা টাকা পয়সা, হিরে, সোনাকে দামি মনে করে লুকিয়ে আগলে রাখে। আমরা ঠিক একই কাজটা বউয়ের সাথে করি। বউকে খোলা বাজারে ধাক্কা খেতে ছেড়ে দেই না। এখন এটাকে তুমি যেভাবে ইচ্ছা দেখতে পারো। একবার যখন কথা দিয়েছি, তখন তোমাকে 7 দিনের বেশি 1 মিনিটও আটকে রাখবো না। বরং এই 7টা দিন তুমি আমার মেহমান। তাছাড়া বিয়েটা যেহেতু তোমার ইচ্ছেতে হয়নি, সেক্ষেত্রে তোমাকে আটকে রাখার কোনো যুক্তি নেই। এই ধরনের বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়েছেন। অসংখ্য হাদিস এসেছে এই ব্যাপারে। মেয়েদের বিয়ের ব্যাপারে তাদের অনুমতি না নিয়ে বিয়ে দেওয়ার হুকুম ইসলামে নেই। নিশাত মুগ্ধ হয়ে শুনছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেও শ্রদ্ধা করে, তবে আজ সে শ্রদ্ধায় কিছু ভালোবাসা মিশে গেল। ট্রেন সশব্দে ছুটে চলছে সিলেটের দিকে।
নিশাতের হঠাৎ মনে হলো এভাবে যদি জীবনটা কাটিয়ে দেওয়া যেত, এই ট্রেন, এই বগি, এই সিট, আর পাশাপাশি ওরা দুজন। ধে, কিসব ভাবছে, ছেলে মানুষই চিন্তা। সামনে ওর অনাগত ভবিষ্যৎ। ও অনার্সটা শেষ করে মাস্টার্স পড়বে, ভালো চাকরি করবে, নিজে উপার্জন করবে। সে নিজেকে অন্যের পরাধীন করে রাখতে চায় না। এগুলো যাত্রাপথের আবেগ, এখানেই দাফন। এসব প্রশ্রয় দেওয়ার কোনো মানে নেই। নিশাত একটু ঠিকঠাক হয়ে বসার চেষ্টা করলো, যেন নিজের আত্মমর্যাদা বোধকে জাগিয়ে তুলতে চাইল। দুজনেই দুটো ম্যাগাজিনে ডুবে গিয়েছিল। এমন সময় ট্রেন থেমে গেল। কি ব্যাপার, এটা তো স্টেশন না? যাত্রীরাও সবাই জানালা দিয়ে উকি ঝুঁকি মারছে। এই লাইনটাতেই প্রায় ডাকাতি হয়। আশিকের কপালে চিন্তার রেখা। উঠে দাঁড়াতেই নিশাত জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? একটু জেনে আসি। কি হলো? তুমি এখানেই থাকো, আমি দেখছি। আশিক নেমে যেতেই নিশাত দ্রুত উঠে দাঁড়ালো। এই সুযোগ। অনেকক্ষণ থেকে ব্লাডারের চাপ অনুভব করছিল। নিশাত কামরার লম্বা লাইনটা ধরে এগিয়ে গিয়ে শেষ মাথায় বাথরুমে ঢুকে গেল। আশিক কোমরে হাত রেখে দাঁড়িয়েছিল খোলা প্রান্তরে। মুখ ফিরিয়ে ট্রেনের বিশেষ বগিটার দিকে তাকালো। এবার তাকিয়ে কাউকে না দেখে চমকে উঠল সে। দ্রুত ট্রেনে ফিরে গিয়ে দেখলো নিশাত নেই। গেল কোথায়? ওপারের বাঁকে তাকিয়ে দেখলো ব্যাগটা ঠিক আছে। কয়েক কদম হেঁটে পুরো বগিটা চক্কর দিল। নেই, নিশাত নেই। বুকের ভেতর এক অজানা আশঙ্কা। মনে মনে আল্লাহর সাহায্য চাইতেও দেখলো নিশাত দাঁড়িয়ে আছে ভেজা মুখে। আশিকের সমস্ত উদ্বেগ কেটে গিয়ে সেখানে ভর করলো রাগ। বাথরুমে যাবে এটা আমাকে বললেই তো হতো। একা যাবার কি দরকার ছিল? এখানে বাথরুমগুলোতে কত রকম অঘটন ঘটে সেটা জানো? নিশাতের মুখ লালচে হলো। না মানে মুখ ধুতে গিয়েছিলাম। আশিকের হুঁশ ফিরল, যেন গলা স্বর নামিয়ে বলল, যেখানেই যাও আমাকে না বলে যাবে না। আগামী 7 দিন তুমি আমার দায়িত্বে। তোমার কিছু হলে তোমাদের বাড়িতে কি জবাব দেব আমি? নিশাত কিছু না বলে আঁচল দিয়ে মুখ মুছতে লাগলো। তারপর ব্যাগ থেকে চিরুনি বার করলো। একটানে খোপাটা খুলে ফেলে বলল, রুমে কেউ নেই, চুলটা আঁচড়ে নেই, ধুলো লেগে জট পাকিয়ে গেছে। আশিক চরম অস্বস্তি নিয়ে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। পাশে কেউ এসে না পড়ে। নিশাত ওর তৎপরতা দেখে মনে মনে হেসে ফেলল। আশিক ধমকের সুরে বলল, এই, কাজ শেষ করো, লোক আসছে। নিশাত দ্রুত আঁচল দিয়ে নিজেকে পরিপূর্ণরূপে ঢেকে লক্ষ্মী বউটি সেজে গেল। আশিক বাইরের লোকদের সাথে কথা বলে ফিরে এসে ব্যাগটা নিয়ে খপ করে নিশাতের হাত ধরল শক্ত মুঠিতে। নিশাত অবাক। কি হলো? চলো, এই ট্রেন শ্রীমঙ্গল যাবে না, আর একটা গুডস ট্রেন চলে আসবে, সেটাতে যেতে হবে। তাড়াতাড়ি চলো, এই জায়গাটা ভালো না, এখানে প্রায়ই ডাকাতি হয়। নিশাত চঞ্চল গলায় বলল, আপনি থাকতে ভয় কি? যে ডাকাতি আসবে ওর কলার ধরি শূন্য তুলে ঢিসুম 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 করে দুটো মুক্কা মেরে দিবেন। তারপর আশিকের কড়া চোখের দিকে তাকিয়ে নিশাত কথা থামাতে বাধ্য হলো। আশিক কটমট করে বলল, সিনেমা দেখা হয় খুব, তাই না? নিশাত হাসলো। আরেকটা চাপা ধমক শুনল। দাঁতগুলো ভেতরে নাও, সবাই তাকিয়ে আছে। রেল লাইনের ওপর দিয়ে আশিকের হাত ধরে হাঁটতে খুব ভালো লাগছে নিশাতের। এটা ওর জীবনে ঘটা সবচেয়ে সুন্দর একটা ক্ষণ। এরকম সিংহ পুরুষের হাত ধরে হাঁটার স্বপ্ন ও জীবনে অনেকবার দেখেছে, কিন্তু বাস্তবটা এমন হবে কখনো ভাবেনি। নিশাতের গলা ছেড়ে কবিতা আবৃত্তি করতে ইচ্ছে হচ্ছে। আশিকের চেহারা এক অদ্ভুত রুক্ষতা, চোখ কুচকে চারদিক দেখতে দেখতে যাচ্ছে। নিশাত চাপা হাসলো। লোকটা সবসময় ইনসিকিউরিটিতে ভোগে। অবশেষে বলেই ফেললো, এত টেস্ট হয়ে আছেন কেন? এত সুন্দর পরিবেশ, খোলা প্রান্ত, এখানে ওখানে ঝোপঝাড়, আর আপনি? কষে একটা ধমক দিতে গিয়েও সামনে নিল আশিক। কেবল বলল, যে নিজের বিপদ বুঝে না তাকে পাগল ছাড়া আর কি বলবো। আমি তো নিজের জন্যই টেনসড হয়ে আছি, তাই না? নিশা তোর কথা পাত্তা না দিয়ে বলল, জীবনানন্দের ওই কবিতাটি পড়ি। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র আর নিশীথের অন্ধকারে। আশিক ওকে অবাক করে দিয়ে বলল, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। বলে আশিক নিশাতের দিকে তাকালো। নিশাত লজ্জায় মুখ নামালো। আশিক হেসে বলল, নিজেকে নাটোরের বনলতা সেন ভাবা শুরু করেছো নাকি? হা 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 হা। প্রাণ খোলা হাসিতে ভরে উঠল নির্জন প্রান্তর। নিশাত হঠাৎ আশিকের হাতে ধরা নিজের হাতটা মুচড়ে ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু আশিকের মুঠো এক চুলও নাড়াতে পারল না। এরই মধ্যে একটা গুডস ট্রেন এসে পড়ায় লোকজন হুড়োহুড়ি করে তাতে উঠতে লাগলো। আশিক রীতিমতো ঘেরাও দিয়ে নিশাতকে তাতে তুলে দিয়ে একটা জানালার পাশে জায়গা করে নিল। নিশাতের নিজেকে রানের মতো মনে হতে লাগলো।
কোনো পুরুষ কোনো মেয়েকে এতটা যত্ন করতে পারে তা ওর জানা ছিল না। এর আগেও কতবার বন্ধুদের সাথে মার্কেটে গেছে, ফাল্গুন বৈশাখে বাংলা একাডেমিতে গেছে, সেখানে বন্ধুদের দ্বারাই বান্ধবীদের হ্যারাস্ট হওয়ার কত ঘটনা শুনেছে। আর আজকাল তো যা ইচ্ছে তা বলার নয়, অথচ এখানে এত ভিড়ের মধ্যে আশিক ওর গায়ে কারো ছোঁয়াটুকু লাগতে দেয়নি, নিজেও কোনো সুযোগ নেয়নি, যেটা চাইলে সে অনায়াসে করতে পারত। এই বগিটাতে লোকজন ঠাসা, কয়েকজন কোরাস গাওয়া শুরু করেছে। আশিক নিশাতের কানের কাছে মুখ নিয়ে বলল, নিজেকে ভালো করে ঢেকে ফেলো প্লিজ, লোকজন কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে দেখো। নিশাত তর্ক করলো না, মুখটাকে ভালো করে ঢেকে নিল, ফিসফিসিয়ে বলল। ঘুম পাচ্ছে। আশিক হেসে বলল, কাঁধ তো পেতেই রেখেছি, কোনো সমস্যা নেই, ঘুমিয়ে পড়ো, স্টেশন আসলে তুলে দেব। নিশাত সত্যি সত্যি আশিকের কাঁধে মাথা রেখেই শুয়ে পড়ল। চোখ খুলতেই নিশাত অবাক, চারপাশে কেবল সবুজ আর সবুজ, খাড়া পাহাড়ের পুরোটাই সবুজ কার্পেটে মোড়া, দুপাশে চা বাগান। তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে নিশাতের। আশিক বলল, এর পরের স্টেশনে আমরা নামবো। স্টেশন থেকে নেমে আশিক রিক্সা নিল। আধা ঘন্টা পর ওরা বাড়ি পৌঁছলো। নিশাতকে দেখতে পেয়ে দৌড়ে এলো আশিকের ছোট বোন আরিশা। আশিকের মা আনন্দিত মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন নিশাতকে। আহারে, আমার বৌমাটার মুখটা একদম শুকিয়ে গেছে। কি রে খোকা, পথে অনেক কষ্ট দিয়েছিস বৌমাকে? আশিক হাতের ব্যাগ রেখে বলল, তোমার বৌমাকে জিজ্ঞেস করো, উনি ননির পুতুল হলে আমার কি দোষ? হয়েছে, বুঝেছি, গুডস ট্রেনে এসেছো না? আহারে, এমনটা মাঝে মধ্যেই হয়। চলো একেবারে গোসল সেরে নাস্তা খাবে। আগে একটু বাবার সাথে ওকে দেখা করিয়ে আনো, অস্থির হয়ে আছে সে। আশিক বলল। আশিকের মা নিশাতকে যে ঘরে নিয়ে গেলেন সেই রুমে একটা বিছানায় শুয়ে আছেন আশিকের বাবা। নিশাত তাকে সালাম দিতে তার মুখে বিস্তৃত হাসি ফুটে উঠল। উঠে বসতে চাইলে আশিকের মা তাকে নিরস্ত করে বলল, বৌমা সবে মাত্র এসেছে, ও ফ্রেশ হয়ে আসুক, তখন কথা বলবেন, ওকে নিয়ে যাই। বৃদ্ধ লোকটি ডান হাত বাড়িয়ে কেবল নিশাতের গালটা ছুঁয়ে দিলেন। বৃদ্ধের চোখে পানি। নিশাত কেঁপে উঠল। এই বৃদ্ধ মানুষটি যখন জানবে নিশাত মাত্র 7 দিন পরে তাদের সবার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাবে, তখন তার মনের অবস্থা কি হবে। গোসল সেরে একটা নীল 3 পিস পরেছে নিশাত। এরই মধ্যে খাওয়া দাওয়া সেরে নিয়েছে। ওকে বিশ্রাম নেবার জন্য ঘরে পাঠানো হয়েছে। পাহাড়ি এলাকাগুলো সন্ধ্যা যেন তাড়াতাড়ি নামে। নিশাত বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতি দেখে ঘরে ফিরে এলো। ভেজা চুল থেকে টাওয়ালে টেনে খুলে সেগুলোকে টাওয়ালে দিয়ে হালকা বাড়ি মেরে মেরে পানি ছড়াতে লাগলো। অদূরেই আশিক নিজের ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করছিল। নিশাত হঠাৎ ছাড়া শেষে ওর লম্বা চুলগুলো ঘুরিয়ে পেছনে পাঠানোর সময় আশিকের মুখে ঝাপটা মেরে ছুঁয়ে দিল। পানির ছিটে আশিক চমকে উঠল। কি হলো এটা? সরি, চুল ছাড়ছিলাম। নির্বিকারে বলল নিশাত। এটাও কি অভিনয়ের অংশ? মানে কিসের অভিনয়? আগামী 7 দিন তুমি আমার বউ সেজে থাকার অভিনয় করে 7 দিন পর মঞ্চ ত্যাগ করবে, এমনটি তো বলে এসেছো ঢাকা থেকে। তা বন্ধ করে তো অভিনয়ের কোনো কারণ দেখি না। আপনি একটু বেশি বোঝেন। বেশি বুঝিনি, ঠিকই বুঝেছি। শোনো, এখানে কোনো দর্শক নেই, ড্রপ সিন পড়ে গেছে, আমার বউ সাজা আপাতত বন্ধ। তুমি তোমার মতো রিল্যাক্স থাকতে পারো। ওই যে খাট, ওইখানে তুমি আরামসে ঘুমাও, আমি ফ্লোরে ব্যবস্থা করে নেব। কি ব্যবস্থাটা ঠিক আছে? নিশাত নির্বাক শ্রোতার মতো কথাগুলো শুনলো, তারপর বলল, আপনার ঘর, আপনি মাটিতে শোবেন, এটা কেমন কথা? আমরা অতিথিকে বেস্ট এফোর্ট দিয়ে থাকি। আমি তাহলে অতিথি? কিছুটা আহত স্বরে বলল নিশাত। আশিক চোখে রিডিং গ্লাস পরে বলল, এটাই তো সত্যি, তাই নয় কি? নিশাত তাকিয়ে রইল। চশমা চোখের লোকটাকে সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে। আশিক ওর দৃষ্টি উপেক্ষা করে বই নিয়ে বসে গেল জানালার ধারের ইজি চেয়ারটাতে। নিশাত বলল, আসলে মোল্লা হন আর যাই হন, মানুষ তো সেই রক্ত মাংসেরই। বিছানায় শুতে চাচ্ছেন না কারণ তাতে আপনার স্বরূপ প্রকাশ পেয়ে যাবে, এজন্য। আশিক বই বন্ধ করে তাকালো নিশাতের দিকে। মেয়েটা ওকে আসলে কি বলতে চাইছে? আশিক কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিয়ে বলল, অভিনয় করলে ঠিক মতো করো, যাও ও ঘরে যাও, সেখানে গিয়ে আমার মা আর আরিশার সাথে আড্ডা দাও। আমার মাথা খেও না তো। কি? আমি মাথা খাচ্ছি? নয়তো কি, আমি যথেষ্ট ক্লান্ত, একটু বই পড়ে মাইন্ডটাকে ফ্রেশ করতে যাচ্ছি। ঠিক আছে, করুন। বলেই রাগে মাটিতে জোরে জোরে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল নিশাত। বেরোবার সময় হঠাৎ দরজার কাছে রাখা বেতের সোফা থেকে কুশনটা তুলে নিয়ে কি মনে হতে ছুঁড়ে মারলো আশিকের দিকে। মেরে দ্রুত বেরিয়ে গেল নিশাত। আশিকের মাথায় লেগে কুশনটা মাটিতে পড়ে গেল।
আশিক ভীষণ অবাক হয়ে কুশনটা হাতে নিয়ে বসে থাকলো। ওর মাথায় কিছুই আসছে না। নিশাত হঠাৎ রেগে গেল কেন? রেগে যাবার মতো কিছু কেউ করেছে? নতুন বউয়ের আগমন উপলক্ষে আশিকের মা সাফিয়া হোসেন ভালো কিছু রান্নার আয়োজন করছিলেন। নিশাতকে রান্নাঘরের গেটে দেখে তিনি উৎফুল্ল হয়ে কাছে ডাকলেন। আরে এসো এসো বৌমা, তুমি কি ঝাল খেতে পছন্দ করো? আমি কিন্তু তোমার জন্য তরকারিতে ঝাল কম দিয়েছি। নিশাত হাসলো। না ঠিক আছে, আমি খুব বেশি ঝাল খেতে পারি না। তোমার আম্মার কথাই তো জিজ্ঞেস করা হলো না, কেমন আছেন উনি? আচ্ছা, তোমার বড় বোনটা কেমন আছে? কি নাম জানো? জি, ওর নাম ইরিন। হ্যাঁ, ইরিন। কেমন আছে ও? ওর কি বাবু হয়েছে? না, ওর এখনো বাবু হয়নি। ও আচ্ছা। সাফিয়া হোসেন খুঁটিয়ে খুঁটিয়ে নিশাতের বাড়ির সবার খবর নিলেন। তারপর নিশাতের পিতার মৃত্যু প্রসঙ্গে কিছু কথা তুললেন। তার সাথে আশিকের বাবার কৈশোরের ঘনিষ্ঠতার কয়েকটা উদাহরণ দিলেন, যার একটা ছিল অনেকটা এমন। তিনি বললেন, শোনো বৌমা, তোমার বাবা ভাত যদি খেত নিজের বাড়িতে, তবে হাত ধুতো তোমার শ্বশুর বাড়িতে। পাশাপাশি বাড়ি ছিল। আমার শাশুড়ি তোমার বাবাকে খুব স্নেহ করতেন। দুজনের খুব মিল ছিল, যেন মানিক জোর। তোমার বাবা মারা যাবার পর থেকেই তোমার শ্বশুর সেই যে বিছানায় পড়লো, তোমার বাবার কথা বলে শুধু কাঁদে। যেদিন আশিক তোমাকে আনতে গেল, সেদিন সকালে জ্বরের ঘোরে সে কি তার প্রলাপ বকা শুরু হয়েছিল, সেসব দেখে আশিক তোমাকে আনতে ছুটেছে। যে জেদে ছেলে তোমাকে এনেই তবে ছাড়লো। ইচ্ছে ছিল তোমার শ্বশুর সুস্থ হলে আশিকের ওয়ালিমাটা করে ফেলবো, কিন্তু আশিক বলল তুমি নাকি সপ্তাহখানেক পরেই ঢাকা চলে যাবে, তোমার কলেজ খোলা। নিশাত মুখ নিচু করে বলল, জি মানে। দেখো মা, তোমার পড়ালেখার ব্যাপারে আমার কোনো বাধা নেই, কিন্তু একটা কথা সব সময় খেয়াল রেখো মা, মেয়েদের জন্য সবচেয়ে সম্মানের জায়গা হলো তার স্বামীর ঘর। নিশাত ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলল। সাফিয়া ওর হাত ধরে ওকে নিজের ঘরে নিয়ে এলেন। কাঁধে মৃদু চাপ দিয়ে ওকে নিজের পাশে বসালেন। দেখো মা, তোমাদের আজকাল বোঝানো হচ্ছে যে সংসারে নয়, কর্মক্ষেত্রেই নিজের প্রতিভার ঝলকানি দেখাতে হবে। স্বামীর খেদমতকে দাসত্ব আর বসের খেদমতকে সম্মানের বলে বোঝানো হচ্ছে। আজকের মেয়েরা তাই দলে দলে ঘর ছেড়ে পরকে জয় করতে নেমেছে। এতেই নাকি সার্থকতা? কখনো খেয়াল করে দেখেছো কোনো মেয়ে পড়াশোনা বা চাকরি করতে না পেরে আক্ষেপ হয়তো করে কিন্তু পাগল হয়ে যায় না, কান্নাকাটি করে না? কিন্তু হাজারো মেয়ে এমন দেখবে একটা সন্তানের জন্য পাগল হয়ে আছে, কপাল চাপড়াচ্ছে, হা হুতাশ করছে। কেন জানো? কারণ আমাদের আল্লাহ আমাদের এই প্রকৃতিতেই গড়েছেন মেয়েদের সার্থকতা মাতৃত্বে। আমার বড় এক ফুফাতো বোন ছিল, সে লেখাপড়ায় খুব ভালো ছিল, ডক্টরেট করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল। চারিদিকে দাপড়িয়ে বেড়াতো, কাউকে কেয়ার করতো না। ওর বয়স যখন 40-এর উপরে, তখন ওর বাসায় আমাদের সব ভাই বোনদের দাওয়াত করত আর আমাদের বাচ্চা কাচ্চাদের প্রচুর গিফট দিত। এক সময় ওর ছোট বোনদের বাচ্চাদের ওর কাছে রেখে ওদের মার্কেটে বা ঘুরতে যেতে বলতো। কে কার বাচ্চা কয়দিন দেবে বলো? শেষে আমার ওই বোনটার মাথায় দোষ দেখা দিল। একদিন আমার ফুপু দেখলো ও একটা কোলবালিশকে বাচ্চা বানিয়ে ঘুম পাড়াচ্ছে। পরে ওকে মেন্টাল হসপিটালে রেফার করা হয়। বুঝলে মা, স্রষ্টা আমাদের যে বৈশিষ্ট্যে গড়েছেন তার বিপরীতটা জোর করে চালাতে গেলে তার স্বাভাবিকত্বই নষ্ট হবেই। এই যে এখন মেয়েরা দেরি করে বিয়ে করে বা একটা বাচ্চা নিয়ে বসে থাকে, এগুলো নারীত্বের বৈশিষ্ট্যের বিপরীত। এখন স্লোগান দেওয়া হচ্ছে ছোট পরিবার সুখী পরিবার। আসলে কি তাই? এমন হাজারো পরিবার আমি চিনি যাদের একটি সন্তান বাবা মায়ের জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে, অথচ আগেকার সব পরিবারে 10টা-15টা করে ছেলে মেয়ে ছিল। কই, সেসব পরিবারে তো এত অশান্তি ছিল না। আসলে স্লোগানটা হওয়া উচিত ছিল দিনী পরিবার সুখী পরিবার। দিনীদারিতা মানুষকে ধৈর্য ধরতে শেখায়, সংযম শেখায়। তাছাড়া
আমাদের সময় জীবনে কখনো ইউরিন ইনফেকশন কি বা জরায়ুর ক্যান্সার কি শুনিনি। এখন তো অধিকাংশ মেয়ে এই রোগের রোগী। এর কারণ মেয়েদেরকে তাদের ফিতরাত থেকে সরিয়ে অন্য রূপে প্রতিষ্ঠিত করার আয়োজনে নেমেছে একদল স্বার্থন্বেষী লোক। এসব তোমাকে বললাম বলে তুমি কিছু মনে করছো না তো? হয়তো অনেক বেশি বলে ফেললাম। না না, ঠিকই তো বলেছেন, অনেক কিছুই শেখার আছে আপনার কথায়। চলো তোমার শ্বশুরের কাছে যেয়ে বসি, কি অসুবিধা হবে? আরে না না, চলুন। রাতের খাওয়া দাওয়া শেষে নিশাত শুতে এসে দেখলো আশিক কম্পিউটারে ব্যস্ত। নিশাত ওর সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু ওর মনে হলো সে নিশাতকে কিছুটা এড়িয়ে চলছে, যেন এ বাড়িতে এনে দেওয়া পর্যন্তই ওর দায়িত্ব ছিল। নিশাত আশিককে কিছুক্ষণ দেখলো, তারপর বলল, আপনি কি খুব বেশি ব্যস্ত? কেন, আমাকে দরকার? জি। অকপট উত্তর নিশাতের। আশিক কম্পিউটার থেকে মুখ ফিরিয়ে তাকালো। বলো, কি বলবে? নিশাত কিছুটা ইতস্তত করে বলল, মাকে আপনি কি বলেছেন আবার যাবার ব্যাপারে? যা সত্য তাই। নিশাত চোখ বড় বড় করে বলল, ডিভোর্সের কথা বলে দিয়েছেন? আরে না, তাই কি বলা যায় নাকি? বলেছি তোমার কলেজ আছে, পড়াশোনা আছে, এসব। তুমি চলে যাওয়ার পর আর না আসলে তখন ধীরে ধীরে বুঝিয়ে বলবো। আপনি কি চান আমি চলে যাই? এখানে আমার চাওয়ার প্রশ্ন আসছে কেন? তুমি নিজেই তো চাও। নিশাত মুখ নিচু করলো। মার সামনে যেতে আমার খারাপ লাগছে। তিনি কত আয়োজন করেছেন আমার জন্য। আগামীকাল কিছু গেস্ট দাওয়াত করেছেন, আমাকে দেখতে আসবে তারা। বলেছেন ওয়ালিমা করবেন। এসব টপকে কিভাবে কি করি? আশিক দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে তুমি একমাত্র ছেলের বউ তো, তাই তাদের আবেগটা অন্যরকম। তা হোক, কিন্তু তোমার চাওয়ায় আমি কোনো বাধা আসতে দেব না। তুমি যেটা চাইবে সেটাই হবে। আজ বুধবার, আগামী মঙ্গলবার সকালে আমরা ঢাকা রওনা দেব ইনশাল্লাহ, ঠিক আছে? বলেই আশিক নিজের কাজে মন দিল। নিশাত চিন্তিত মুখে বালিশে মাথা রাখলো। সেখান থেকে আশিককে দেখতে লাগলো। এই কেমন স্বামী যে কোনো জোর জবরদস্তি করে না? আমি না হয় বলেছি ডিভোর্সের কথা, তাই বলে সেটা মাথা পেতে মেনে নিতে হবে? হ্যাঁ, স্বামী না চাই। আমার প্রতি তার কোনো আগ্রহই তো নেই। কার জন্য থাকবো? ধুর। ভাবতে ভাবতে কখন ঘুমে তলিয়ে গেল নিশাত বলতে পারবে না। সকালে ঘুম ভেঙে দেখলো পুরো রুম খালি। নিশাত অবাক হয়ে উঠে বসলো। সে কি এই রুমে একা ছিল নাকি? বাইরে এসে রান্নাঘরে উকি দিতেই দেখলো শাশুড়ি আম্মা স্যুপ গরম করছে। নিশাতকে দেখে হেসে বললেন, ঘুম ভাঙলো? নিশাত লজ্জিত হাসলো। জি। আম্মা, ও কোথায়? খোকার কথা বলছো? ও তো ফজরের নামাজ পড়ে নাস্তা খেয়েই বেরিয়ে গেছে। আজ ওর নাকি স্কুলে কি কাজ আছে। উনি স্কুল টিচার? হ্যাঁ, কেন তুমি জানো না? নিশাত লজ্জিত স্বরে বলল, ভুলে গেছি। তোমার নাস্তা দেওয়া আছে, খেয়ে নাও। আম্মা, স্যুপটা আমাকে দিন, আমি বাবাকে খাইয়ে দিই। সাফিয়ার হাসি বিস্তৃত হলো। খুশি মনে সুপের বাটিটা এগিয়ে দিলেন। নিশাত বাটি নিয়ে শ্বশুর সাহেবের সামনে গিয়ে বসলো। দুপুরে খাবার সময়ও আশিককে দেখা গেল। নিশাত আরিশার সাথে কিছুক্ষণ গল্প করে কাটালো। আশিকের বইয়ের কালেকশন দেখলো। লোকটা সম্পর্কে যত জানছে ততই অবাক হচ্ছে। এত ভালো কমার্স ব্যাকগ্রাউন্ড, অথচ সে ব্যাংকে চাকরি করছে না, হারাম উপার্জনের ভয়ে একটা সাধারণ হাই স্কুলে পড়ে আছে। বিকেলের দিকে মা ফোন করতে নিশাত খুশি হয়ে ফোন ধরে বলল, মা, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি। তোর খবর বল। ওই গোয়াটার সাথে যে গেলি, না একটা ফোন না কিছু, আমাদের ভুলেই গেছিস। জি মা, সে তোমাদের জামাই, এভাবে বলছো কেন? বাহ, তোর গলা শুরু তো দেখি বদলে গেছে। একদিনে কি জাদু করলো রে ওরা। মা, বাসা খবর বলো, সবাই কেমন আছে? ভালো। তুই কবে ফিরবি? তোর দুলাভাই উকিলের সাথে তোর ডিভোর্সের ব্যাপারে কথা বলেছে। তুই ফিরে এলেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হবে। আর শোন, তুই ওই গোয়াটা থেকে দূরে দূরে থাকবি, সাবধানে থাকবি। এসব কি বলছো মা? এটা আমার নিজের সংসার, আর আশিক আমার স্বামী। খুব যে বুলি ঝাড়ছিস। ওই মাস্টার কয় টাকা বেতন পায়? সে নিজে খাবে কি আর তোকে খাওয়াবে কি? মা, এখন এসব কথা বলতে ভালো লাগছে না। বাবা যা করেছে জেনে বুঝেই করেছে। এরা সবাই সহজ সরল মানুষ, প্যাচগোছ নেই। আমার খারাপ লাগছে না। এখন তুই ঘোরের মধ্যে আছিস। যখন ঘোর কাটবে তখন কপাল চাপড়াবি। মাথা খারাপ না করে সোজা সামনের সপ্তাহে চলে আয়।
মা, তুমি ভদ্রতা করেও একবার আমার শ্বশুরের সাথে জিজ্ঞাসা করনি, অথচ একটা সময় সে তোমার বাড়ির নিয়মিত অতিথি ছিল। আমার জন্মের সময় বাবা যখন খুব ভেঙে পড়েছিল তখন। ও, তখন যে ওরা আমাদের সংসার চালিয়েছে সে গানও তোকে শুনিয়ে দিয়েছে। বাহ, যেতে না যেতেই নিজের দান দক্ষিণার গল্প শুরু হয়ে গেছে। নিশাত অবাক বিস্ময় বলল, ওরা যে আমাদের সংসার চালিয়েছে এটা তোমার মুখ থেকে শুনছি। ওরা কেউ এসব বলেনি। আমি যে খুব ছোট হয়ে জন্মেছিলাম, ডাক্তাররা আমার বাচ্চার আশা ছেড়ে দিয়েছিল, সেসব গল্প বলেছে, ভুলেও বলেনি। এসবের খরচ ওরা দিয়েছে, এটা বরং তুমিই বললে এখন। ওপাশে চুপ। নিশাত ক্লান্ত কণ্ঠে বলল, মা, আমি রাখি। ফিরবি কবে? মঙ্গলবারে নাকি? না, মঙ্গলবার কেন, কবে ফিরবো তোমাকে পরে জানাবো, এখনো দিন ঠিক করিনি, রাখি। বলেই ফোন কেটে ফিরে দেখলো আশিক ড্রয়ার খুলে একটা ট্রাউজার বের করে টাওয়ালে কাঁধে নিয়ে বাথরুমে ঢুকছে। নিশাত কিছুটা থমকে গেল। আশিক নিশ্চয়ই ওদের কনভারসেশন শুনেছে। কতটুকু কি শুনেছে তা ওর মুখ দেখে বোঝার উপায় নেই। নিশাত পেছন থেকে বলল, কখন এলেন? এই তো মিনিট 5 হবে। ও, সকালে কখন গেলেন দেখিনি তো। আশিক দুহাত কোমরে রেখে ওর দিকে তাকালো। তুমি কি নামাজ একদমই পড়ো না? নিশাত লজ্জিত স্বরে বলল, মাঝে মধ্যে। ভেরি ব্যাড। বলি মাথা নেড়ে বাথরুমে ঢুকে গেল। নিশাত মোবাইলে চার্জ দিয়ে শাশুড়ির ঘরে এলো। শাশুড়ি মা ওকে 3 পিস বদলে শাড়ি পরে নিতে বললেন। বসার ঘরে কিছু প্রতিবেশী এসেছেন। তিনি নিশাতের হাতে তার নিজের একটা শাড়ি তুলে দিয়ে সেটা পরতে বললেন। তারপর নিজের গলা থেকে চেন খুলে নিশাতের গলায় পরিয়ে দিয়ে বললেন, এটা পরে এসো মা, হালকা সাজ দিও। যদিও আমার বৌমা এমনিতেই দেখতে মাশাআল্লাহ, তবু নতুন বউ তো। বলেই শাশুড়ি চলে গেলেন। শাশুড়ি দেওয়া লাইট পিঙ্ক রঙা শাড়িটা পরে আধ ঘন্টার মধ্যে মাথায় ঘোমটা দিয়ে বসার ঘরে চলে এলো নিশাত। হাতে রং মিলিয়ে চুড়ি পরেছে। আরিশা ওর চুড়ির আলনা থেকে এনে দিয়েছে চুড়িগুলো। নিশাতকে দেখে প্রতিবেশী অতিথিরা খুশি হলো। ওরা প্রত্যেকেই ছোটখাটো গিফট নিয়ে এসেছিল। যাবার সময়ও অনেক দোয়া করে খেয়ে দিয়ে বিদায় হলো তারা। নিশাত শাশুড়ির সাথে হাতে হাতে সব গোছাতে সাহায্য করলো। আশিকের খাবারটা টেবিলে ঢেকে রাখলে নিশাত নিজেই বলল, উনি খেয়ে নিলে আমি সব গুছিয়ে ফেলতে পারবো। আপনি যে বিশ্রাম নিন মা। শাশুড়ি খুশি মনে নিজের ঘরে চলে গেলেন। নিশাত ঘরে এসে দেখলো আশিক একগাদা খাতার মাঝে ডুবে আছে। নিশাত নিঃশব্দে আশিকের কাছে গিয়ে দাঁড়ালো। এসব কি আজই দেখে শেষ করতে হবে? মুখ না তুলে জিজ্ঞেস করলো আশিক। বলছি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিয়ে তারপর না হয় বসতেন। আপনি যদি বলেন আমি সাহায্য করতে পারি। সাহায্য? না থাক, কাল তো ছুটি। আজ রাত জেগে হলেও সব শেষ করে ফেলবো। তুমি ঘুমাও, আমি খেয়ে নেব। একটা কথা বলতে যাচ্ছিলাম, রাখতে পারবেন? বলো। আমার বিছানা কান্দি যাবার খুব শখ, নিয়ে যাবেন আমাকে? আবার কবে সিলেটে আসি না আসি। আশিক কলমটা বন্ধ করে একটু ভাবলো। কবে যেতে চাও? যেদিন আপনি নিয়ে যাবেন। তাহলে কালই চলো। আরিশাকে নিয়ে নেব, কি বলেন? নিতে পারো, তবে তোমার বোরকা ছাড়া চলাফেরাটা দৃষ্টিকটু লাগে। নিশাতের মুখ গম্ভীর হলো। তাহলে এখন কি করব? আমি বোরকা পরে অভ্যস্ত নই, আর আমার কোনো বোরকা নেই। তুমি পড়তে রাজি হলে বোরকার ব্যবস্থা হবে। তুমি পড়বে কিনা সেটাই প্রশ্ন। না পড়লে নেবেন না? কি সব ছেলে মানুষই প্রশ্ন। নেব না কেন? তবে প্রচুর ভিজিটর্স থাকে সেখানে। সুন্দর মেয়ে দেখলে লোকজন এমনিতেই চেয়ে থাকে। নিশাত উচ্ছ্বাস চাপতে মুখ নামালো। আশিকের চোখে ও তাহলে সুন্দর? ও নিশ্চয়ই সচেতন ভাবে বলেনি, মুখ ফসকে বলে ফেলেছে। এই লোকের মুখ থেকে প্রশংসা শোনার আশা করে না নিশাত। মৃদু স্বরে বলল, তাহলে কাল কখন যাচ্ছি? ভোরবেলা বেরোতে পারবে? তাহলে বেরিয়ে মজা পাবে, নতুবা বেলা চলে গেলে প্রোগ্রাম শর্টকাট করতে হবে। আমি ভোরেই উঠব। আপনি আমাকে যদি ফজরে ডেকে দেন তাহলে নামাজটাও পড়ে নিতে পারবো। শুনে আশিক হাসি মুখে তাকালো। অবশ্যই ডেকে দেব ইনশাল্লাহ। তবে দেখো, নামাজটা যেন হয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। কারো মন রাখতে গিয়ে যদি নামাজ পড়ো তাহলে কিন্তু সর্বনাশ। রিয়ার গুনাহ হয়ে যাবে। রিয়া বোঝো তো? লোক দেখানো ইবাদত। ভয়াবহ গোপন শিরক এটা। নিশাত মাথা নাড়ল। তারপর হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আপনাকে সাহায্য করতে পারি? কাজ তো প্রায় শেষের দিকে। আচ্ছা, এগুলো নাও, কাউন্ট করে পেন্সিল দিয়ে খাতার কোণে মার্কস বসিয়ে দাও। নিশাত শাড়ি সামলে এসে হাঁটু মুড়ে বসলো। আশিক হাসলো। শাড়িটা সুন্দর। নিশাত নিচের দিকে তাকিয়ে বলল, আর কিছু সুন্দর না? চুড়িগুলো সুন্দর। আর শাড়ির রংটা দারুণ। নিশাত তাকালো।
সব সুন্দর কি শাড়িতে? হ্যাঁ, আশিক মিটিমিটি হেসে বলল, গলার চেইনটা শাড়ির সাথে মানিয়েছে। ব্যাস। আমার খিদে লেগেছে, মানে? ভাত খেয়ে আসি, তুমি মার্কস বসাও। বলেই আশিক উঠে চলে গেলে নিশাত হতাশ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। ওর খুব রাগ হচ্ছে, কার উপর কে জানে। অনেকদিন পর ফজরের নামাজ আদায় করতে পেরে নিশাতের কাছে খুব ভালো লাগছে, নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। আহা, প্রতিটা দিন যদি এভাবে শুরু হতো। 8টার দিকে আশিক ওকে নিয়ে বেরোলো। আরিশাকে বললে ও জানালো, না ভাবি, তোমরাই যাও, আমার আগামীকাল উইকলি সিটি আছে, পড়তে বসতে হবে। আশিক আর দ্বিরুক্তি না করে নিশাতকে নিয়ে বেরিয়ে পড়লো। আশিক একটা চাঁদের গাড়ি ভাড়া করলো। নিশাত তো মহা খুশি, কিন্তু পুরো গাড়িতে ওরা দুজন। নিশাতের খুশিতে দৌড়াদৌড়ি করতে ইচ্ছে হচ্ছে, তবু ভদ্রতা করে বলল, শুধু দুজনের জন্য এত বড় গাড়িটা ভাড়া করলেন? আপনার অনেক খরচ হয়ে গেল না? তা তো হলোই, কি করব? 7 দিনের বউয়ের একটা আবদার যদি না রাখি তো সারা জীবন বউ খোটাও দিতে পারে। 7 দিনের বউ বলছেন কেন? আশিক তাকালো। তো কতদিনের? জন্ম জন্মান্তরের। নিশাত মনে মনে বলল, কিন্তু মুখে বলল, চাইলে কি 2-1 দিন বেশি থাকতে পারি না? কি দরকার মায়া বাড়িয়ে? যে যাবেই তাকে অযথা ধরে রাখার পক্ষে আমি নই। নিশাত মুখ ফিরিয়ে নিল। ওর চোখ ভিজে উঠেছে। তার মানে আশিক ওকে নিচ থেকে থাকতে বলবে না? লোকটা অহংকারী, গোয়ার। থাকবে না নিশাত, চলেই যাবে। 7 দিন পরেই চলে যাবে। কি হলো, হঠাৎ মুড অফ হয়ে গেল কেন? বাড়ির কথা মনে পড়ছে? নিশাতের গা জ্বলে গেল আশিকের কথায়। আপনি নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? কিন্তু আসলে আপনি সেটা নন। ঠিক, আমিও তাই মনে করি। গাড়ি ঘোড়ান, আমি বাড়ি যাব। আরে হঠাৎ কি হলো? এত দ্রুত মুড বদলালে তো তাল ঠিক রাখা মুশকিল। চলো, বের যখন হয়েছি, আজ সারাদিন তোমাকে অর্ধেক সিলেট দেখিয়ে নিয়ে যাই। পরিকুণ্ড ঝর্ণার নাম শুনেছ কখনো? অনেকে এটা চেনে না। মাধবকুণ্ডের ঝর্ণা থেকে মাত্র 10-12 মিনিটের পথ। বনের ভেতর অপূর্ব এই ঝর্ণাটার খোঁজ বাইরের অনেকেই জানে না। জায়গাটা খুব নিরিবিলি, পর্যটকও কম। 50 ফুট ওপর খাড়া থেকে ঝর্ণার পানি নেমে আসে। ভরা বর্ষায় দেখার মতো হয়। নিচে একটা হালকা গভীর কুয়াও আছে। চলো, ওটাতেই আগে যাই। দেখতে দেখতে ওরা মাধবকুণ্ড পৌঁছে গেল। গাড়ি ছেড়ে দিয়ে এবার শুরু হলো এবড়ো থেবড়ো পাহাড়ি পথে হাঁটা। নিশাতের মুখ লাল হয়ে গেছে বুনো পথে হাঁটার পরিশ্রমে। প্রচুর ঝোপঝাড় পেরিয়ে অনেকটা গহীন জঙ্গলের ভেতর ঢুকে নিশাত ভাষা হারিয়ে ফেললো। ধরনের বুকে এই কি সৌন্দর্যের লীলাভূমি। আশিক বাধা দেবার আগেই সে পানিতে নেমে পড়ল। বাধ্য হয়ে আশিককেও নামতে হলো কোমর পানিতে। চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। নিশাত সেই স্বস্তিতে আরো ছাপিয়ে পড়লো পানিতে। আশিক কিছুটা চিন্তিত মুখে দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো ওর কাণ্ড। ভাবছে মেয়েটা সাঁতার জানে কিনা, কে জানে। এদিকে মনের আনন্দে জলকেলি করতে লাগলো নিশাত। ভয়ে ভয়ে ঝর্ণার কাছাকাছি যেতে গিয়েও দূরে পানিতে বসে রইল। প্রকৃতির নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছে সবেগে নেমে আসছে পানির অমীয় ধারা। আশিক ব্যাগ খুলে দেখলো নিশাত সব রকম ব্যবস্থা করেই এসেছে। সে টাওয়াল বের করে নিশাতকে হাতছানি দিয়ে ডাকলো। নিশাত কাছে আসতেই হাত বাড়িয়ে টাওয়ালটা দিয়ে বলল, লোকজন আসার আগেই দ্রুত পাল্টে নাও। ওখানটায় আড়াল আছে, ওইদিকে যাও। ভেজা চুল ঝেড়ে মুছে সেগুলো বাতাসে ছেড়ে দিয়ে আশিকের হাত ধরে এগিয়ে চলল নিশাত। পানিতে ভিজতে পারে ওর খুব শান্তি লাগছে। 2 হাত ছড়িয়ে দিয়ে বলল নিশাত, চারদিক কি নির্জন! ইস, আমরা যদি এখানে হারিয়ে যেতাম। অনেক হয়েছে, চলো এবার। হারিয়ে যেতে এসেছে? বিড়বিড় করলো আশিক। তোমার হারাতে বাধা না থাকলেও আমার আছে। বলেই আশিক এগিয়ে চলল। হঠাৎ হাতে টান পড়ে পিছিয়ে গেল। কি হলো, টানছো কেন? নিশাত মৃদু শব্দে আবৃত্তি করল, Where liberty dwells, there is my country. আশিক কৌতুক মাখা দৃষ্টিতে তাকালো। এতটুকুতেই এমন আবেগাপ্লুত হলে চলবে? এখনো তো বিছানা কান্দি দেখনি। ওটা কি অনেক সুন্দর। গেলেই দেখবে। নিশাত আশিকের বাম হাত ধরে প্রায় ঝুলে চলল। আশিক একবার ধমক লাগালো, আমার হাতটা কি ছিঁড়ে ফেলবে নাকি? নিশাত পাল্টা জবাব দিল, হ্যাঁ, ছিঁড়ে সাথে করে ঢাকায় নিয়ে যাব, তারপর পলিথিনে মুড়ে শোকেজে সাজিয়ে রাখবো। আশিক কোনো উত্তর দিল না। চারদিক তাকিয়ে দেখে শুনে হাঁটতে লাগলো। নিশাতও চুপচাপ পথ চলতে লাগলো। ওর আবার কান্না পাচ্ছে। মৃদু নাকটানার শব্দে ফিরে তাকালো আশিক। কি হয়েছে? কিছু না। ভেজা চোখে বলল নিশাত। কাঁদছো তো? তাতে আপনার কি? হ্যাঁ, আপনি আপনার মতো থাকুন, আমার কান্নায় আপনার কি যায় আসে? হ্যাঁ দেখো নিশাত, সাময়িক ভাবাবেগে ভেসে যাবার মানুষ আমি না। তোমার এসব ছিচকাদুনিপনা ঢাকায় গেলে উড়ে যাবে।
জীবনটা এত রঙিন নয়। বাস্তবতার কষাঘাতে তুমি টিকতে পারবে না, তখন ঠিকই আফসোস করবে। কাজেই 7 দিন তুমি তোমার মতো থেকে ঢাকায় চলে যাবে, এটাই তো ভালো। তোমাকে তোমার মায়ের হাতে বুঝিয়ে দিয়ে আসবো। তারপর আপনি আবার বিয়ে করবেন? করলে সমস্যা কি? জীবন কি কারোর জন্য থেমে থাকে? আপনি সত্যিই নিষ্ঠুর, পাষাণ। ঠিকই বলেছ। আর যদি এখন তোমার সাথে তাল মিলিয়ে ভাবাবেগ দেখাতাম তো আমি হতাম লোভী মোল্লা। সুন্দর মেয়েকে নির্জনে পেয়ে আসল রূপ দেখিয়ে দিয়েছে। কত কথাই না তোমরা জানো। নিশাত হাত মুচড়ে ছাড়িয়ে নিতে চাইলে আশিক আরো শক্ত করে ধরলো। হাত ছাড়াচ্ছ কেন? আচার খেয়ে পড়ার শখ হয়েছে খুব, তাই না? পড়লে পড়বো, আপনার কি? হ্যাঁ, আরে তুমি কি ঝগড়া করতে এসেছো নাকি? সোজা হয়ে হাঁটো। নিশাত মুখ গোমরা করে পথ চলতে লাগলো। তবে বিছানা কান্দি দেখার পর ওর মনটা ভালো হয়ে গেল। শিশু সুলভ আচরণ শুরু করলো। পানির ভেতরে হাত দিয়ে পাথর তুলে বলল, কয়েকটা বাসায় নিয়ে যাই। আশিক হাসছে ওর কাণ্ড দেখে। রোদে চোখ কুচকে বলল, নাও। নিশাত খুশি মনে কয়েকটা পাথর কুড়িয়ে ব্যাগে রাখলো। সন্ধে নামার আগ দিয়ে ওরা বাড়ি ফিরলো। নিশাতের মনটা আজ ভরে আছে। এত সুন্দর সবকিছু, সে তার মন থেকে সেই সৌন্দর্য সরাতে পারছে না। আশিক ওকে নামিয়ে দিয়েই মসজিদে ছুটেছে। নিশাত গোসল সেরে ভাত খেয়ে সেই যে ঘুম দিয়েছে, ওর ঘুম ভেঙেছে পরদিন ভোরে। আশিকই ঘুম ভাঙালো। চারদিকে আজান হচ্ছে। লম্বা একটা ঘুম দেওয়ায় নিশাতের খুব ফ্রেশ লাগছে নিজেকে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে আজ নিজেই রান্নাঘরে নাস্তা বানাতে ঢুকলো। আধা ঘন্টা পর এক বাটি সবজি, ডাবল ডিমের পোচ আর 3টা রুটি নিয়ে আশিকের সামনে রাখলো। আশিক মুচকি এসে নাস্তার প্লেট টেনে নিয়ে বলল, জাজাকাল্লা। তারপর রুটি হাতে নিতেই নিশাত মৃদু স্বরে বলল, রুটি গোল হতে চায় না, দেখুন না, ইথিওপিয়ার ম্যাপ হয়ে গেছে। আশিকের গলায় খাবার বেঁধে গেল। হাসি রুখতে পারলো না। একই সাথে বিষম খেয়ে ওর অবস্থা কাহিল। নিশাত দ্রুত পানি এনে ওর মুখের সামনে ধরলো। অপর হাতে মাথায় মৃদু চাপড় দিতে লাগলো। বিরক্ত হয়ে বলল, এমন কি বললাম হ্যাঁ, যে এভাবে হাসতে গিয়ে কাশতে হবে? আশিক শান্ত হলে নিশাত সোজা হলো। জানি আসি। আনো। চিনি ক চামচ? তুমি যত চামচ খাও তত চামচ। আমি তো হাফ চামচ খাই। তাহলে হাফ চামচই দাও। খেতে খেতে বলল আশিক। নিশাত ওর দিকে একবার তাকিয়ে চা আনতে চলে গেল। আশিকও এখনো ঠিক বুঝে উঠতে পারছে না, কখন যে লোকটার মনে মেঘ জমে আর কখন যে সূর্য হাসে বোঝা মুশকিল। পরের 2 দিন কাটলো শ্বশুর শাশুড়িকে নিয়ে। নিশাত নিজেই শ্বশুরের মাথা ধুয়ে দিল। ঘর দোর নিজের মনের মতো করে গুছালো। আশিকের বুক সেলফটা পুরোটা ঝেড়ে মুছে নতুন করে সাজালো। পুরোনো পর্দা সরিয়ে পাট ভাঙা নতুন পর্দা চড়ালো দরজা জানালায়। সাফিয়া সবকিছু নীরবে দেখলেন আর মুচকি হাসলেন, কোনো মন্তব্য করলেন না। আশিক বাড়ি ফিরে চমকে গেল। সবকিছু চকচকে পরিষ্কার। সাফিয়া হাসি মুখে জানালেন, নিশাত আজ নিজের হাতে পুরো বাড়ি সাজিয়েছেন। শত নিষেধ সত্ত্বেও কথা শুনেনি। কাপড়গুলো ও ধুয়ে মেলে দিয়েছে। আশিক নীরবে সব দেখলো। রাতে শোবার সময় নিশাত খুশি মনে বিছানা ঝাড়ছিল। তখন আশিক সামনে এসে দাঁড়ালো। আজ রবিবার, পরশু সকালে তুমি ঢাকা চলে যাবে, তাহলে এসব কেন করছো? নিশাতের চোখে ছায়া ঘনালো। মুখ নামিয়ে বলল, জানি না কেন করছি। আশিক কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে উঠে যাবার সময় বলল, তোমার সব গোছানো আছে তো? নিশাত কান্না চেপে বালিশে মুখ গুজলো। আশিক সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে কম্পিউটারে মন দিল। পরদিন ভোরে নামাজ শেষে নিশাত চা বানাতে রান্নাঘরে ঢুকেছে। তখনই বেল বাজলো। নিশাত অবাক হয়ে নিজের মনে বলে উঠল, এই সময় আবার কে এলো? দরজা খুলে নিশাত নিজের জায়গাতেই জমে গেল। ওকে সরিয়ে ওর মা আর বড় দুলাভাই ভেতরে ঢুকে বলল, তোকে নিতে আমরাই চলে এসেছি। তোমার বড় আপার ধারণা তোমাকে না নিয়ে গেলে তুমি নাকি যাবে না, তাই আমরাই তোমাকে নিতে চলে এলাম। কোথায় বাড়ির লোকজন কোথায়? দরাজ কণ্ঠের শব্দে আশিক ভেতর থেকে বেরিয়ে এলো। সালাম দিয়ে হাত মেলালো। তারপর নিশাতের দিকে তাকালো। ওর মুখ দেখে মনে হলো কেউ একটা ব্লটিং পেপার দিয়ে ওর মুখ থেকে সমস্ত রক্ত শুষে ফেলেছে। ইস, এই কদিনে দেখি একদম শুকিয়ে গেছিস। নিশাতের মা মেয়ের দিকে তাকিয়ে বললেন। নিশাত ফ্যাকাশে দৃষ্টিতে আশিকের দিকে তাকালো। আশিকের চেহারায় কালো মেঘের ঘনঘটা। এটা দেখে নিশাতের খুশি হওয়া উচিত ছিল, কারণ সে চেয়েছে আশিকের মনে তার শূন্যতা বিরাজ করুক। কারণ নিশাতের অভিমান কেবলই দানা বেঁধেছে এই ভেবে যে কেন আশিক নিশাতকে তার স্বামিত্বের দাবিতে বলে না, নিশাত তুমি যেও না, আমি চাই তুমি থাকো। কেন যাবে তুমি? কেন সে নিশাতের মাকে শক্ত গলায় বলে না নিশাত যাবে না? এটা না বলার কারণে যে নিশাতের কষ্ট হচ্ছে তা কেউ বোঝে না। নিশাতকে ফেরত পাঠানোর জন্য বরং ওর উৎসাহের শেষ নেই। কেন সে বারবার নিশাতকে ঢাকায় ঠেলে দিতে চায়? এখন তো মা আর বড় দুলাভাই এসে গেল।
এখন তো না যেয়ে কোনো উপায় নেই, নিশাদকে ঢাকায় যেতেই হবে। এসব নানান কথা ভাবতে গিয়ে নিশাতের মনটা আরো খারাপ হয়ে গেল। এমন সময় নিশাতের শাশুড়ি আন্তরিকভাবে এগিয়ে এলেন। এসে নিশাতের মা আর তার বোন জামাইকে ধরে নিয়ে ভেতরে গেলেন। নিশাতের মা আশিকের বাবার সাথে দেখা করে কুশল বিনিময় করলেন। এদিকে নিশাতের দুলাভাই আশিকের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা শুরু করলেন। নিশাত খুব ভয়ে ভয়ে আছে। আশিকের সাথে কথা বলতে গিয়ে দুলাভাই কোনো ব্যাপার কথা না বলে বসে। ওদিকে নিশাত নিজের মাকে নিয়েও চিন্তায় আছে। কথার ফাঁকে ফাঁকে ওর শাশুড়িকে কি না কি বলে বসে। নিশাত মায়ের পাশে বসে আছে, তবুর মনটা পড়ে আছে আশিকের কাছে। দুলাভাই যদি উল্টাপাল্টা কিছু বলে বসে আর তাতে যদি আশিক রেগে যায়, যে গোয়ার লোক একটা। চরম অস্বস্তি নিয়ে নিশাত উসফুস করছিল। সাফিয়া অতি অল্প সময়ের মধ্যে কিছু ঘর আয়োজন করে ফেললেন। নিশাতের মা রাতেই ঢাকা রওনা দিতে চাচ্ছিলেন, কিন্তু নিশাতের শাশুড়ি বারবার অনুরোধ করলেন তাদের বাড়িতে অন্তত একটা দিন থেকে যেতে। অবশেষে নিশাতের মা রাজি হলেন। আজ রাতটা থেকে আগামীকাল সকালেই রওনা দিবেন তারা। নিশাতকে তাগিদ দিলেন ওর কাপড় চোপড় ও অন্য সবকিছু গুছিয়ে রাখতে। সারাদিনে নিশাত রান্নাবান্নার শাশুড়িকে সাহায্য করলো। বিকেলের দিকে এক ফাঁকে নিশাতের মা নিশাতের হাত ধরে টেনে ঘরের এক কোণে নিয়ে গিয়ে চাপা স্বরে মেয়েকে ধমকালেন। তুই তো দেখছি পাকা সংসারী হয়ে গেছিস। বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খেতে দেইনি, অথচ এখানে একবারে হেসেল ঠেলছিস। ভূতে ধরেছে নাকি তোকে? তোর হাব ভাব কিন্তু আমার ভালো ঠেকছে না। তোর বড় দুলাভাই আমাকে আড়ালে ডেকে বলেছে আশিক স্কুলে চাকরি করে সামান্য ক টাকা বেতন পায়। এই টাকায় সে তোকে খাওয়াবে নাকি ঘরের প্রয়োজন পূরণ করবে? শেষমেশ দেখবি বান্দিগিরি করতে করতে হাড় মাংস কালি কালি হয়ে যাবে। তো শখ আহ্লাদ বলে কিছুই থাকবে না। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর কাপড় চোপড় সব গুছিয়ে নে, কাল সকালেই আমরা রওনা দেব। পৌঁছে পরে ফোনে জানিয়ে দেব যে আমরা সম্পর্কটা রান করতে চাচ্ছি না। কি ঠিক আছে? নিশাত মায়ের কোনো কথার জবাব দিল না, এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে বসে রইল। রাতে আনমনে ব্যাগ গোছাচ্ছিল নিশা, ক্লান্ত হাতে জামা কাপড় ভাঁজ করছিল সে। আশিক কম্পিউটার বসলেও ওর মন আজ কম্পিউটারে নেই। বারবার ঘাড় ফিরিয়ে নিশাতকে দেখছিল, কেমন নির্বিকার। আশিক একটু কেসে বলল, কাল তাহলে চলে যাচ্ছ? নিশাত ছোট্ট করে জবাব দিল। এক মনে সে কাপড় ভাঁজ করছে। আশিক খানিক ইতস্তত করে বলল, আমার অনুরোধ রাখতে তুমি যে ওই অবস্থায় আচমকা ঘর ছেড়ে আমার সাথে বেরিয়ে এসেছো, তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। নিশাত কোনো জবাব দিল না। আশিক ওর দিকে তাকিয়ে বলল, আমি জানি না এই কদিন তোমার হক ঠিকঠাক মতো আদায় করতে পেরেছি কিনা। ব্যাগ গোছানো শেষ করে আশিকের দিকে তাকালো নিশাত, বলল, চা খাবেন তো? আশিক হাসলো। দাও, কাল থেকে তো আর তোমার হাতের চা পাবো না, আজ খেয়ে নেই। নিশাত নীরবে ব্যথাতুর দৃষ্টিতে আশিককে দেখে চা আনতে চলে গেল। রাতে দুজনের কারোরই ভালো ঘুম হলো না। নিশাত সারা রাত একরকম জেগেই কাটিয়ে দিল। ওরা সকালে রওনা দেবে বলে আশিকের মা রাতেই চালের আটার রুটি আর হাঁসের মাংসের ভুনা তৈরি করে রাখলেন। সকালের নাস্তায় নিশাতের মা আর বড় দুলাভাই সেসব খুব তৃপ্তি করেই খেলেন। যাবার সময় হলে নিশাত পোশাক বদলে প্রথম দিন যে শাড়িটা পরে এসেছিল সেটাই পরলো। নিশাতের মা বাইরের ঘরে সাফিয়ার সাথে কথা বলে বিদায় নিচ্ছিলেন। ওর বড় দুলাভাই স্টেশন পর্যন্ত যাবার জন্য একটা অটো জোগাড় করতে গিয়েছেন। নিশাত মৃদুস্বরে মাকে বলল, মা আমি আসছি, 2 মিনিট। বলেই সে দ্রুত নিজের ঘরে ফিরে এলো। সেখানে আশিক বসে আনমনে কম্পিউটার কিবোর্ডে আঙুল চেপে একটি শব্দ বারবার লিখছিল আর ডিলিট করছিল। নিশাত দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো, স্ক্রিনে বারবার নিশাত লেখাটা আসছে, আবার ডিলিট হয়ে যাচ্ছে। নিশাত ভাঙা কণ্ঠে বলল, আমি যাচ্ছি। যাচ্ছ? জি, থেকেই বা কি করব, এখানে কি আছে আমার? আশিক চমকে তাকালো। চাপা অভিমান বুকে নিয়ে বহু কষ্ট উচ্চারণ করলো নিশাত। আশিক ওর দিকে তাকালো। আশিক কৈফিয়তের সুরে বলল, তুমি অযথাই রাগ করছো নিশাত, আমি তোমাকে আটকে রেখে কষ্ট দিতে চাই না। কিসে আমার কষ্ট হয় সেটাই তো বুঝলেন না। যাওয়া না যাওয়া তো বহু পরের ব্যাপার। যাক, ভালো থাকুন। বলে নিশাত কান্না চেপে ঘুরে দাঁড়ালো। আশিক ওর দিকে তাকিয়ে রইল। নিশাত আশিকের রুমের গেট পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। তারপর চোখ ভর্তি পানি নিয়ে ঘুরে দাঁড়ালো। ওর হাতে গেটের পাশের সোফাটা রাখে সেই কুশনটা। হঠাৎ নিশাত ঠোঁট ফুলে প্রচন্ড অভিমানে প্রবল বেগে সেটা আশিকের দিকে ছুঁড়ে মারলে আশিক সেটা সাথে সাথে লুফে নিল। আশিক বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশাত ডান হাতে চোখ মুছে ঘুরে দাঁড়ালো। ওর সামনেই সুইচ বোর্ডের একটা হোল্ডারের কোণটা ভাঙা থাকায় তাতে চওড়া রেড টেপ দিয়ে আটকে রাখা আছে। হঠাৎ নিশাত টেপটা টান মেরে তুলে হাতটা ওর তর্জনী আর মধ্যমাকে ঠ আকৃতি করে আঙুল দুটো সোজা সুইচ বোর্ডের হোল্ডারে ঢুকিয়ে দিল। আশিক প্রবল বিস্ময়ে নিশাত,
বলেই বিকট চিৎকার দিয়ে ছুটে এলো, আর একই সাথে বিকট শব্দে পুরো বাড়িতে বিদ্যুৎ বাস্ট করলো এবং গোটা বাড়ির ইলেকট্রিসিটি ফেল করলো। এদিকে নিশাত 220 ভোল্টেজের প্রবল ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পড়ে জ্ঞান হারালো। আশিকের বিকট চিৎকারে সবাই ছুটে এলো। নিশাতের দুলাভাই ততক্ষণে অটো নিয়ে ফিরে এসেছে। সবাই ঘরে ঢুকে দেখে আশিক পাগলের মতো নিশাতের নেতানো শরীরটাকে পাজাকোলা করে কোলে তুলে নিয়ে ছুটে বাইরে বেরোচ্ছে। অটো ড্রাইভারকে ডেকে সে দ্রুত নিশাতকে নিয়ে গাড়ির পেছনে বসে ড্রাইভারকে দ্রুত হাসপাতাল চালাতে নির্দেশ দিল। এরই মধ্যে নিশাত গাড়িতেই বমি করে দিল। আশিকের দু চোখ দিয়ে অবিরত পানি ঝরছে। সে নিশাতকে আঁকড়ে ধরে পাগলের প্রলাপ বকার মতো ড্রাইভারকে দ্রুত চালাতে বলছে, আবার একই সাথে নিশাতকে সান্ত্বনা দিচ্ছে। একসময় হাসপাতালে গাড়ি পৌঁছলে আশিক নিজেই নিশাতকে কোলে নিয়ে ইমার্জেন্সিতে ঢুকালো। আশিকের এলোপাতারি চিৎকারে ডাক্তার নার্স ছুটে আসলেন। তার কিছুক্ষণের মধ্যেই নিশাতের মা, বড় বোন, জামাই আর আরিশি এসে পৌঁছালো। ওদের সবার চোখে উদ্বেগ আর পানি। টান টান উত্তেজনার প্রায় আধা ঘন্টা পরে একজন ডাক্তার এসে আশিকের কাঁধে চাপড় মারলো। নাও শি ইজ কোয়াইট, ওকে? একেবারে জাস্ট টাইমে পেশেন্টকে নিয়ে এসেছেন, না হইলে কি যে হয়ে যেত আল্লাহই জানেন। আমি কি ওর সাথে দেখা করতে পারবো? আপনি পেশেন্টের কি হন? আশিক সবার দিকে একবার তাকিয়ে তারপর বলল, আমি ওর স্বামী। আচ্ছা ঠিক আছে, আপাতত শুধু আপনি যান, বাকিরা রোগীকে বেডে দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যান, আপনি ভিতরে যান। আশিক পর্দা সরিয়ে রুমে ঢুকলো। নিশাত নেতিয়ে পড়ে আছে। এতটুকু সময়ের মধ্যে ওর চেহারা কেমন কালছিটা পড়ে গেছে। আশিকের বুকটা হু হু করে উঠলো। ও বেডের পাশে রাখা চেয়ারটায় বসে নিশাতের হাতটা নিজের দু হাতে তুলে নিয়ে বলল, এরকম কেন করলে তুমি? নিশাতের চোখের পানি বালিশে গড়িয়ে পড়লো। আশিক হাত বাড়িয়ে তা মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? আমার উপর রাগ করে আমাকে এত বড় শাস্তি দিতে চেয়েছিলে? শাস্তি কই, মুক্তি দিতে চেয়েছিলাম আপনাকে। আমার উপর অবিচার করেছো তুমি। আজ যদি তোমার কিছু হয়ে যেত, কি নিয়ে বাঁচতাম আমি? তাহলে আমাকে ফেরত পাঠিয়ে দিচ্ছিলেন কেন? হ্যাঁ, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার ডাকের অপেক্ষা করেছি, অথচ আপনি। আশিক নিশাতের হাত নিজের দু হাতে চেপে ধরে তাতে চুমু খেয়ে বলল, তুমি এমনটা করবে আমি ভাবতেও পারিনি। দোষীপনারও একটা লিমিট থাকে। তুমি যেটা করতে যাচ্ছিলে সেটা হতো আত্মহত্যা। কত বড় গুনাহ করতে যাচ্ছিলে তুমি। দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যেত। নিশাস দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছল। কয়েক ঘন্টা পরে নিশাতকে ডিসচার্জ করে দেওয়া হলো। যদিও নিশাত হাঁটতে পারছে, তবু আশিক ওকে হাঁটতে না দিয়ে কোলে তুলে নিল। সেভাবেই গাড়িতে আনলো। বাড়ি ফিরে এলে সাফিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আশিকের বাবা উদ্বিগ্ন হয়ে কাঁদছিলেন। নিশাতকে সুস্থ দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নিশাতের মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যা ভয় পাইয়ে দিয়েছিলি, এটা তোর সংসার। তুই যেতে না চাইলে আমি তোকে কেন জোর করব? তাই বলে এমন করতে হবে? রাতের ট্রেনে ইরিনের জামাই কিনি আমি ঢাকা ফিরে যাচ্ছি। যেদিন তোর সময় সুযোগ হবে সেদিন জামাই কিনে বাড়ি যেয়ে কদিন থেকে আসবি, কেমন? নিশাত মৃদু হাসলো। সবার বিদায় হয়ে গেলে নিশাতকে এক গ্লাস হালকা গরম দুধ জোর করে খাইয়ে দিলেন সাফিয়া। তারপর নিশাতের কপালে চুমু খেয়ে তিনি ওকে শুতে বলে গ্লাস নিয়ে চলে গেলেন। এমন সময় আশিক এসে নিশাতের পাশে বসলো। মাথায় হাত রেখে বলল, কেমন আছো এখন? জি ভালো। সত্যি করে বলো তো, এই কাজটা কেন করলে? আমার উপর রাগ করে? নিশাত জবাব না দিয়ে মুখ নামালো। আশিক শান্ত স্বরে বলল, দেখো নিশাত, ডিভোর্স কথাটা তোমার মুখ দিয়ে প্রথম বেরিয়েছিল। আমি তো কেবল চেয়েছি যে তুমি নিজেই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নাও, কারণ হঠাৎ আসা আবেগে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে পরে সেটা নিয়ে আফসোস করে। আমি চাইনি তুমিও সেটাই করো। তাৎক্ষণিক আবেগে তুমি আজ হয়তো রাজি হয়ে গেলে, দুদিন পরে বাস্তবতার কষাঘাতে যদি তোমার মনে হয় তুমি এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করো, তখন তোমার কষ্টে আমি নিজে কষ্ট পাবো। সেই কারণেই আমি নিরপেক্ষ অবস্থানে থেকে তোমাকে স্বাধীনভাবে মতামত গ্রহণের সুযোগ দিয়েছি। কিন্তু তুমি এটা হঠাৎ কি করে বসলে? নিশাত কোনো জবাব দিল না এ কথার। আশিক ভারী স্বরে বলল, আজকে আমাকে কথা দাও যে আর কখনো এ ধরনের ছেলে মানুষই করবে না। বলেই আশিক নিজের হাত বাড়িয়ে দিলে নিশাত সেই হাত আঁকড়ে ধরে বলল, আমাকে নিজের কাছে থেকে এভাবে আর কখনো দূরে সরিয়ে দেবেন না তো? কখনো না, ইনশাআল্লাহ। তাহলে আমাকে একবারও জড়িয়ে ধরছে না যে? আশিক মুচকি এসে নিশাতের নাকে আলতো টোকা দিয়ে বলল, আমি এখনো তোমার মোহরানা পরিশোধ করিনি। মোহরানা শোধ না করলে বুঝি স্ত্রীকে স্পর্শ করা যায় না? এটা ঠিক হালাল হয় না। মোহরানা আল্লাহ তাআলার আদেশ। এটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেয়া উপহার। আমাদের মধ্যে যেসব প্রচলিত নিয়ম রয়েছে তার সবগুলোই বানোয়াট। বাসরাতে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, স্বামী মারা গেলে তার লাশের সামনে স্ত্রীকে দিয়ে ক্ষমা করে দেয়া, এসবই স্ত্রীর মোহরানা মেরে দেওয়ার ফিকির। এভাবে মোহরানা মাফ হয় না। আচ্ছা বলো তো, কোনো স্ত্রীটা আছে
যে এই দুই পরিস্থিতিতে বলবে যে না আমি মাফ করব না? সে তো চক্ষু লজ্জা থেকে মাফ করতে বাধ্য। নিশাত হাসলো। আমারটা আমি মাফ করে দিলাম স্বেচ্ছায় সজ্ঞানে। আশিক ভ্রুকুচকে বলল, আমি তো মাফ করতে বলিনি, 2-1 দিনের মধ্যেই সম্পূর্ণ উসুল করে দেব ইনশাল্লাহ। একবার একটা লেকচার শুনেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা জামানা আসবে যখন আমার উম্মত তার স্ত্রীর সাথে জেনা করবে। কথাটা খুব মনে লেগেছিল, কতটা ভয়ঙ্কর। যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো পর্দা আল্লাহ রাখেননি, সেখানেও জেনা করার কথা আসে কিভাবে? এটা দুইভাবে হতে পারে, মোহরানা না দিয়ে স্ত্রীকে নিজের জন্য হালাল করে নেওয়া। আবার অনেক স্বামী স্ত্রী আছেন কথায় কথায় তোমার সাথে থাকবো না, আমাকে ডিভোর্স দাও, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ছেড়ে দিব, আজ থেকে তোমার ভাত খাবো না টাইপের ভয়াবহ কথাগুলো উচ্চারণের মাধ্যমে তালাক কার্যকর করে ফেলে। অথচ কোনো রকম তওবা কাফফারা ছাড়াই তারা দিব্যি সংসার করে সন্তান জন্ম দেয়। এগুলো জেনার পর্যায়ভুক্ত। তাই আমি চাই তুমি তালাকের মর্ম বোঝো। এটা মুখ দিয়ে একবার বেরোলে শয়তান তার পেছনে পড়ে যায়। তালাক করিয়েই তবে সে দম নেয়, ওই দাম্পত্যের বরকত নষ্ট হয়ে যায়। নিশাত লজ্জিত স্বরে বলল, তওবা করলাম, জীবনে আর কোনো দিন এমন কথা মুখে আনবো না। আসলে আমি বুঝতে পারিনি কি সে আমার ভালো লাগা। এখন বুঝতে পারছো তো? নিশাত আশিকের বুকে মাথা রেখে বলল, খুব পারছি। আচ্ছা, আপনার কাছে যেতে তো আর আমার কিছু লাগবে না, তাই না? আশিক হা হা হেসে ওর মাথাটা নিজের বুকে চেপে ধরলো। নিশাত কেঁদে ফেলল। আপনি আমাকে না চেয়েও আপনার প্রেমের ফাঁদে ফেলেছেন। আমার ভালোবাসাকে ফাঁদ বলছো? তা নয় তো কি। হ্যাঁ, আমি পুরো বেকায়দায় ফেসে গেছি, জাল ছিঁড়ে বেরোতে পারছি না। জাল ছিঁড়তে চাও? না, একদম না। বলেই আঁকড়ে ধরলো। আশিক মৃদু স্বরে বলল, আমি তোমাকে ছুঁইনি কথাটা পুরোপুরি সত্য না। গত 7টা দিন আমার মন দিয়ে তোমার মন ছুঁয়েছি বারবার। নিশাত হেসে বলল। কই, টের পাইনি তো। আশিক ওর দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর ওর গায়ে চাদরটা টেনে দিয়ে বলল। এখন একটু বিশ্রাম নাও। বলে আশিক উঠতে গেলে ওর হাত চেপে বলল নিশাত। আপনি কোথায় যাচ্ছেন? একটু কাজ আছে। দীর্ঘশ্বাস ফেলে আশিকের হাত ছেড়ে দিয়ে শুয়ে পড়ল নিশাত। নিশাতের মা যাবার সময় মেয়ের কপালে চুমু খেয়ে বলল, জামাই বলল সামনের সপ্তাহের পরের সপ্তাহে নাকি ওয়ালিমা করে ফেলবে, তখন তোর আপাকে সহ নিয়ে আমরা চলে আসবো, এখন যাই। নিশাত মাথা নাড়ল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবা এদের ভালো করেই চিনেছিল বলেই পাগল হয়ে তোকে এখানে বিয়ে দিয়েছেন। এদের মতো মানুষ হয় না। সোনার সংসার পেয়েছিস রে মা, এর যত্ন করিস, কখনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিবি না, বুদ্ধিও খাটাবি। নিশাত অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মা আজ কত অন্যরকম করে কথা বলছেন। আজ তার কথায় আন্তরিকতার ছোঁয়া। মা চলে যাবার পর রাতে খাওয়া দাওয়া শেষে নিশাত শ্বশুর শাশুড়ির সাথে বসে গল্প করছিল। তখন আশিক এসে নিশাতকে ডাকলো। নিশাত নিজের রুমে এসে ঢুকতেই ওর চোখ ছানা পড়া হয়ে গেল। অসংখ্য ফুলের সমাহার। আশিক রুমটাকে এরই মধ্যে ফুল বাগান বানিয়ে ফেলেছে। বিছানায় প্রচুর গোলাপের পাপড়ির কারণে চাদর দেখা যাচ্ছে না। পেছন থেকে দরজা লক করার শব্দে নিশাত ফিরে তাকালো। আশিক মিটিমিটি হাসছে। তারপর জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? অসাধারণ। আশিক পকেট থেকে একটা খাম বের করে নিশাতের হাতে দিল। নিশাত অবাক হয়ে বলল, এটা কি? তোমার মোহরানা, পুরোটা উসুল। নিশাত লজ্জায় আরক্ত হলো। খামটা রাখার জন্য পা বাড়াতে চাইলে আশিক চট করে ওকে কোলে তুলে নিয়ে বলল, হাঁটতে হবে না, টমটম গাড়িটা তো তোমার খেদমতে সারাক্ষণ হাজির। নিশাত হেসে মুখ লুকালো। পর্দা সরাতেই দেখলো আকাশটা মেঘলা হয়ে আছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রোদ যেন আজ বৃষ্টির সাথে লুকোচুরি খেলছে। বৃষ্টি এসে বারবার রোদটাকে স্নান করিয়ে দিচ্ছে। বর্ষ স্নান একটি দিন শুরু হলো। নিশাত আশিককে ডেকে বলল, এই দেখুন না, কি চমৎকার রোদ্দুর। আশিক নিশাতের হাতটা টেনে দিয়ে বলল, আমার কাছে এক আকাশ মেঘ, সেই মেঘে ডুব দিতে বেশি ভালো লাগছে। রোদ বৃষ্টিকে ওদের মতো ছেড়ে দাও। নিশাত পর্দা ছেড়ে দিল। বাইরে বৃষ্টি এসে রোদকে আবার স্নান করিয়ে দিল।